Yeah, you will look. All right, Yeah, the we are broadcast live is now. live. Yes. আমরা সবাইকে শেয়ার করে দিই। All right. So let's start. Hello everyone. কয়েকজন ভিউয়ার আসা পর্যন্ত। আচ্ছা শুরু করে দেই. It's all right. আচ্ছা okay, let's start. Yeah. Hello everyone and welcome to the RT Advantage, a conversation on teenage years. So আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের অ্যাডোলেসেন্স অর্থাৎ বয়সন্ধিকালের ব্যাপারে এবং টিনেজ ইয়ার্স এর বিভিন্ন প্রবলেমস এবং সেগুলো নিয়ে একটা ডিসকাশনের জন্য। প্রথমে আসি ডেফিনিশনে। Adolescence is the transitional phase of growth and development between childhood and adulthood. অর্থাৎ আমাদের শিশুকাল এবং আমাদের যৌবনের মধ্যে যে ট্রানজিশনাল ফেজটা রয়েছে, যে পরিবর্তনশীল সময়টা রয়েছে, সেটাকে আমরা অ্যাডোলেসেন্স বা বয়সন্ধিকাল বলে থাকি। The World Health Organization defines an adolescent as any person between the ages of 10 and 19. অর্থাৎ WHO সংজ্ঞা অনুযায়ী যে কোনো পার্সন যার বয়স 10 থেকে 19 এর মধ্যে তাকে I guess he's having problem. Let him become. ইন্টারনেটের অনেক সমস্যা যাচ্ছে গত 2 দিন ধরে, আজকে একটু বেশিই যাচ্ছে। ওয়েদারটা একটু খারাপ তো। Yes, আপু, exactly. Weather এর জন্য। Yeah, he's back. Yeah. Yes, ভাই, you can continue from where you left. Yes. আর ডেফিনিশনের পরে আসছে আমাদের 5 লিডিং ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্স। প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বায়োলজিক্যাল গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে একটা আনডিফাইন্ড স্ট্যাটাস, অর্থাৎ একজন মানুষ সে কিশোর নাকি সে শিশু নাকি সে হচ্ছে যে একজন যুবক, সেই স্ট্যাটাসটাকে ডিফাইন করাটা একটু কঠিন হয়, সুতরাং সেটা একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। থার্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইনক্রিজ ডিসিশন মেকিং, অর্থাৎ সে পার্সনটি শিশুকালে যে ইনডিরেক্টলি ডিসিশন মেকিং এ না থাকা ট্রাই করতো এবং অ্যাভয়েড করতো, সে একই পার্সন এখন ডিসিশন মেকিং এ একটা স্টেপ নিতে চাচ্ছে। আর ফোর্থ হচ্ছে ইনক্রিজ প্রেশারস, পার্সোনালি একটা প্রেশার ফিল করে টু বি বেটার অর টু কোলাবোরেট উইথ পিপল অর টু বি লাইক একাডেমিক্যালি স্ট্রং এটসেট্রা এটসেট্রা। অ্যান্ড ফাইনালি দ্য সার্চ ফর ওয়ানসেলফ, অর্থাৎ হু অ্যাম আই, আমি কে, আমি কি চাই জীবনে, এই কোয়েশ্চেনগুলো এই টাইমে অ্যারাইজ করা শুরু করে। And we have as our guest Miss Anjuman Parveen, and she is an early childhood development specialist, special education consultant, parenting expert, and mental health practitioner. She received her honors degree at education and masters in early childhood development. এবং উনার specialized training আছে special education, learning disability, speech and language delay management, play therapy, kinesthetic storytelling for trauma healing, sensory integration, brain gym, applied behavioral analysis, and some adult counseling as well. And unar extended experience আছে on the early development years of a person, এবং উনি অনেকগুলো renowned English medium schools such as the International School Dhaka, Red Brick School, and South Brick স্কুলে কাজ করেছেন, সাউথ ব্রিজ স্কুলে কাজ করেছেন। এবং উনি 2014 হেভেন এডুকেশন সার্ভিসেস স্টার্ট করেছিলেন, যেটা একটা লার্নিং সাপোর্ট সেন্টার ফর চিলড্রেন উইথ স্পেশাল নিডস অ্যান্ড প্রোভাইডিং হার লার্নিং disability consultancy service for some leading in mainstream in English medium schools in Dhaka. And উনারা কারেন্টলি 4টা ইনক্লুসিভ প্রি স্কুলস চালাচ্ছেন, মোহাম্মদপুর, মিরপুর, বারিধারা ডিওএইচএস এবং ডিওএইচএস এবং উত্তরায়। আর জুন 2019 উনি কমিউনিটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড রিসিভ করেছেন SOS ইন্টারন্যাশনাল থেকে। সো লেটস ওয়েলকাম আওয়ার গেস্ট মিস আঞ্জুমান পারভীন ম্যাম। সরি, থ্যাংক ইউ হাবিব, পুরো প্রোফাইলটাই পড়ে ফেলেছে অলমোস্ট। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই লাইভটাতে ইনভাইট করার জন্য এবং এই বিষয়ে কথা বলবার সুযোগ করে দেবার জন্য। এবং আমি সত্যি ভীষণ ভীষণ খুশি হচ্ছি এবং কিছুটা অবাকও হয়েছি, এত ছোট ছোট ছেলে মেয়ে তোমরা এরকম অসাধারণ একটা ইনিশিয়েটিভ নিয়েছো। আমাকে কি পরিষ্কার শোনা যাচ্ছে? শোনা না গেলে আমাকে একটু বললো, তাহলে আমি রিপিট করবো আবার। জি অবশ্যই আপু, বলবো, আপনাকে এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। তোমরা যদি চাও সরাসরি প্রশ্নে চলে যেতে পারো। আচ্ছা আবিদ। আচ্ছা আপু, ওকে। সো আপু, আমি প্রথম প্রশ্ন দিয়ে শুরু করতে যাচ্ছি, যেটি খুবই বেসিক একটা প্রশ্ন এবং সবার মনের এটি একটা প্রশ্ন রয়ে যায়, যে এই যে
টিনেজ বয়সটাতে আমরা আসি, যখন আমরা অ্যাডোলেসেন্সের প্রসেসটার মধ্যে দিয়ে যাই, তখন এক্স্যাক্টলি কি কি ধরনের চেঞ্জেস আমাদের মধ্যে আসে বা কি কি ধরনের চেঞ্জেস এর সাথে আমাদের ডিল করতে হতে পারে? আচ্ছা, প্রথমে হচ্ছে এইজটা আমি আরেকবার ডিফাইন করতে চাই যে 10 থেকে 19 বছর বয়সটাকে আমরা বলছি অ্যাডোলেসেন্ট, আর অন্যদিকে 19 থেকে 15 থেকে 24 পর্যন্ত যে বয়সটা সেটাকে বলছি আমরা ইউথ, এবং পুরো সময়টাকে আমরা বলছি 10 থেকে 24 বছর ইয়াং অ্যাডাল্ট। তো এর মধ্যে অনেকগুলা ফেজ আছে, অনেকগুলা ট্রানজিশন ফেজ আছে স্পেশালি। এবং তুমি যে প্রশ্নটা করেছো কি কি ধরনের চেঞ্জ আসে, প্রথম যে চেঞ্জটাতে ফোকাস করতে চাই সেটা হচ্ছে হরমোনাল একটা চেঞ্জ আসে। তারপরে হচ্ছে ব্রেইনটার মডেলিংটা চেঞ্জ করে, ব্রেইন স্ট্রাকচার একটা চেঞ্জ আসে, হ্যাঁ, নিউরোলজিক্যাল একটা চেঞ্জ। এর পরবর্তীতে যে চেঞ্জগুলো এই দুটার উপরে বেস করে কিছু পার্সোনালিটিতে কিছু চেঞ্জ আসবে, বিহেভিয়ারে কিছু চেঞ্জ আসবে, এবং সোশ্যাল এক্সপেকটেশন গুলো বেড়ে যায়। কারণ যেটা হয়, যেটা তুমি বলছিলে হাবিব, যে এই অ্যাডোলেসেন্ট ফেজটাতে দেখা যায় ছেলেমেয়েরা নিজেরা নিজেদের কাজগুলো করতে পারে, যেগুলো সেলফ হেল্প স্কিল, লাইক নিজের খাবারটা নিজে খাওয়া, নিজের গোসলটা নিজে করছে, নিজের বই খাতা নিজে গুছাচ্ছে, বেশ কিছু দায়িত্ব তারা নিজেরা নিতে পারে। এবং সেইটা দেখে আমরা মনে করি যে বাচ্চারা বড় হয়ে গেছে, তারা অনেক কিছু করতে পারে। কিন্তু কোনো কোনো যেটা তুমি বলেছিলে যে আনডিফাইন্ড একটা স্টেটের মধ্যে দিয়ে তারা যায়, কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বড়রা তাদেরকে আবার বলতে থাকে তুমি এখনো বড় হও নাই এই ডিসিশনটা নেওয়ার জন্য, তুমি এখনো ছোট আছো। তখন বাচ্চাদের মধ্যে একটা কনফিউজিং একটা স্টেট কাজ করে যে আসলেই কি আমি বড় হয়েছি নাকি আমি বড় হইনি। এখন এই বিষয়টা কেন হয় সেটাও বলছি। নিউরো সায়েন্সটা এখন অনেক বেশি অ্যাডভান্স হয়েছে, ব্রেন নিয়ে আসলে অনেক বেশি রিসার্চ হচ্ছে। তো ব্রেন রিলেটেড যে রিসার্চ ফাইন্ডিংস গুলো আমাদের হাতে আছে সেটা বলে যে এই বয়সটাতে আসলে আমাদের ডিসিশন মেকিং এর জন্য ব্রেইনের যে এরিয়াটা কাজ করে সেটাকে আমরা আমাদের ফ্রন্টাল লোব বলি, সেই এরিয়াটা ম্যাচিওর হয় না। সেই এরিয়াটা ম্যাচিওর হতে 25 বছর বা কোনো কোনো ফাইন্ডিংস বলে 30 বছর বয়সও লেগে যায়। এবং 20 বছর বা 21 বছর বয়স পর্যন্ত যে এরিয়াটা ম্যাচিওর হয় সেটা হচ্ছে আমাদের যে ব্রেইনের যে এরিয়াটা ইমোশন নিয়ে কাজ করে, অ্যামিগডালা বলি আমরা সেটাকে, হ্যাঁ। তাহলে এই বয়সটাতে দেখা যায় যে কোনো ডিসিশন মেকিং বা যেই এরিয়াগুলোতে আসলে অ্যানালিটিক্যাল থিঙ্কিং দরকার হয় বা এক্সিকিউটিভ ফাংশনিং স্কিল বলে সেট অফ স্কিলস আছে সেগুলোর দরকার হয়, সেই এরিয়াগুলো ম্যাচিওর হয় না। যে কারণে এই বয়সটাতে বাচ্চারা যে কোনো ডিসিশন তারা ইমোশনালি ইনফ্লুয়েন্সড হয়ে নেয়। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে ব্রেইন রিলেটেড, সেটা হলো ব্রেইনে গ্রে ম্যাটার বলে একটা এরিয়া আছে। তো এই গ্রে ম্যাটারটা পিউবার্টির শুরুর দিকে বেশি থাকে, যেটার কারণে অ্যাক্টিভিটি লেভেল অনেক হাই থাকে এবং বাচ্চারা অনেক বেশি অ্যাক্টিভিটি এবং রিস্ক আছে যে কাজগুলোতে সেই কাজগুলো করতে পছন্দ করে এবং যে কাজগুলোতে তারা থ্রিলড ফিল করে। কারণ ডোপামিন বলে একটা নিউরো ট্রান্সমিটার আছে যেটার পরিমাণ বেশি থাকে, যেটা আস্তে আস্তে পিউবার্টির শেষের দিকে কমতে থাকে, এবং সেরোটোনিন যেটা আমাদের কামিং এবং রেগুলেটেড রাখে আমাদেরকে, সেই নিউরো ট্রান্সমিটারটা বেড়ে যায়। তো এই হরমোনাল এই কেমিক্যাল ইমব্যালেন্সের কারণেই কিন্তু আমরা দেখি যে টিনেজ বাচ্চারা অনেক সময় যেই হায়ার অর্ডার থিঙ্কিং যেই থিঙ্কিং ডিমান্ড করে যেই ডিসিশন গুলো, সেই ডিসিশন গুলোতে তারা ইমোশনালি ড্রিভেন ডিসিশন নিয়ে নিচ্ছে, তাতে করে ডিসিশনে ভুল দেখা যাচ্ছে বা অনেক বেশি রিস্ক টেকিং টেন্ডেন্সি তাদের মধ্যে দেখা যায়। এবং আরেকটা এরিয়াও আমি বলবো যে যে কারণে এই বয়সটাতে ড্রাগ এডিকশন এবং যে কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এবং যে কোনো ধরনের মানে থ্রিলিং যে কোনো বিহেভিয়ারে তারা জাম্প ইন করে কোনো কিছু চিন্তা ভাবনা না করে। অন্যদিকে অ্যাডাল্ট ব্রেইনটা ওই যে 25 থেকে 30 বছর বয়সে যখন আমাদের লজিক ব্রেইনটা ম্যাচিওর হওয়া শুরু করে তখন দেখা যায় যে অ্যাডাল্টরা অনেক কামলি ডিসিশন নিতে পারে এবং এই সময়টাতে দেখা যায় যে ব্রেইনের হোয়াইট ম্যাটার যেটা আছে সেইটা বেড়ে যায় এবং হোয়াইট ম্যাটারের কাজ হচ্ছে ইমোশনকে রেগুলেট করা, প্লাস হচ্ছে আমাদের ব্রেইনের অন্যান্য যে রিজিয়ন গুলো আছে তাদের মধ্যে একটা কানেকশন তৈরি করে। তো যত বেশি ওয়েল কানেক্টেড হবে ব্রেইনের রিজিয়ন গুলোর মধ্যে ডিসিশন মেকিংটা তত বেশি স্ট্রং হবে এবং ফাইন টিউনড হবে আর কি। তো এটা হচ্ছে টিনেজের ব্রেইনের ডেভেলপমেন্টের একটা এরিয়া এবং হরমোনাল যে চেঞ্জটা আসে সেই একটা এরিয়া। তাহলে বুঝতেই পারছো যে এই দুটো এরিয়ার সাথে আমাদের আচরণ কিন্তু অনেক স্ট্রংলি কানেক্টেড।
আগে যেটা হতো যে যখন আমাদের নিউরোসায়েন্স এত অ্যাডভান্স ছিল না, আমরা বিহেভিয়ার দেখে বোঝার চেষ্টা করতাম, হ্যাঁ, যে অ্যাডোলেসেন্ট বয়সে মাথা গরম থাকে, এরকম অল্পতেই ঝগড়াঝাটি করে বা রেগে যাচ্ছে, এবং খুব আরেকটা বিহেভিয়ারও দেখা যায় যে এই সময়টা বাবা মার থেকে একটা দূরত্ব তৈরি হয়, বাচ্চারা একটু একা থাকতে পছন্দ করে, তাদের প্রাইভেসি তারা ডিমান্ড করে, এবং পিয়ার গ্রুপের সাথে তাদের খুব ভালো একটা ইন্টিমেসি তৈরি হয়, যে পিয়ার গ্রুপরা কি বলছে, পিয়ারদেরকে দ্বারা অনেক বেশি ইনফ্লুয়েন্সড, এবং পিয়ারদের সাথে পার্সোনাল জিনিসগুলো শেয়ার করতে পছন্দ করে, বাবা মাকে এগুলো শেয়ার করতে চায় না। তো এই চেঞ্জ গুলো দেখা যায় বাবা মার সাথে এক ধরনের কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি করে। আর যেটা বললাম যে সোশ্যাল ডিমান্ড বয়সের সাথে সাথে আনরিয়ালিস্টিক্যালি অনেক বেড়ে যায়, মানে অনেক সময় আমরা অনেক ডিমান্ড করছি যে ডিমান্ড গুলির কোনো নিউরোলজিক্যাল কোনো বেসিস নাই, আমরা হয়তো বা বাচ্চাটার কাছে এত বেশি কিছু ডিমান্ড করে ফেলছি যেটার জন্য সে এনাফ ম্যাচিওর না। ঠিক আছে, আমি কি বোঝাতে পারলাম? Yes, ma'am. জি আপু। And in that one question অনেক সেলফ রিফ্লেকশনের সুযোগ এসে গেছে একটা কোয়েশ্চেনই, সো জাস্ট মুভিং অন ফ্রম দ্যাট। সো নেক্সট কোয়েশ্চেনটা আমরা একটু আগেই এটা নিয়ে বেশ কথা হয়ে গেছে এবং আমাদের পরেও এটা নিয়ে কথা হবে, বাট জাস্ট ফর আ ব্রিফ, আমাদের যে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা, এটার অ্যাকচুয়াল ইম্পর্টেন্সটা কি অ্যান্ড হাউ ক্যান ইট ইম্প্যাক্ট ওয়ান্স এন্টায়ার লাইফ? আচ্ছা, জীবনের প্রত্যেকটা বয়স, প্রত্যেকটা দিন আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রত্যেকটা দিনের এক্সপিরিয়েন্স কিন্তু ইম্পর্টেন্ট। যেমন আমরা আর্লি চাইল্ডহুডকে নিয়ে অনেক কনসার্ন, আর্লি চাইল্ডহুডের প্রত্যেকটা দিন, ব্রেইন ডেভেলপমেন্টের প্রত্যেকটা অপরচুনিটি, ব্রেইন স্টিমুলেশনের প্রত্যেকটা অপরচুনিটি যেমন ইম্পর্টেন্ট, এই বয়সটাও কিন্তু তাই। এবং এই টিনেজ বয়সে দেখা গেছে, রিসার্চ ফাইন্ডিংসই বলে, এবং যেটা আমি তোমাদের রিসার্চ থেকেও পেয়েছি, যে বিবিসির একটা রিপোর্ট ছিল যেটা তোমরাও মেনশন করেছো, যে সেখানে কিন্তু বলা আছে যে এই বয়সে যত বেশি পজিটিভ এনভায়রনমেন্ট পাবে এবং পজিটিভ অ্যাডাল্টের সাথে ইন্টারাকশনের সুযোগ থাকবে, তত বেশি ওয়েল টিউনড এবং রেগুলেটেড একজন অ্যাডাল্ট মানুষকে আমরা দেখব। এবং এই বয়সে যত বেশি অ্যাডভার্স এক্সপিরিয়েন্সের মুখোমুখি হবে একজন টিনেজার, তত বেশি তার অ্যাডাল্টহুডে তার পার্সোনালিটি ডিসঅর্ডার বা যে কোনো ধরনের নিউরোটিজম দেখবার সুযোগ অনেক বেশি থাকবে। তো এই জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে ফোকাস করতে হবে, যে টিনেজ মানেই যে আমরা আমাদের টেক কেয়ার করবার দরকার নেই, বাচ্চারা এখন বড় হয়ে গেছে, তারা নিজেরাই সবকিছু করতে পারবে, সেই একটা ধারণা চলে আসে, সেটা থাকবার মানে সেই ধরনের চিন্তা আসলে বাবা মায়ের না করাই ভালো, এবং টিচারদেরও এটা খেয়াল করতে হবে। একটা এক্সাম্পল এখানে দিতে চাই, দিলে আমার মনে হয় আরো ক্লিয়ার হবে। যেমন একটা গ্রুপ অফ টিনেজাররা দেখা যায় যে ইন্টারমিডিয়েটের পরে, এইচএসসি এর পরে বা এ লেভেলের পরে তারা দেশের বাইরে পড়তে চলে যায়। তো এই যে দেশের বাইরে তাদেরকে পড়তে চলে যাওয়ার সুযোগ আমরা দিচ্ছি, এবং তাদেরকে পুরো নিজেদের দায়িত্বটা নিজেদের নিতে হচ্ছে, যখন বাবা মারা দেশে থাকছে, কেউ ওই দেশে থাকছে না, তখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আন্ডার গ্রাডে ড্রপ আউট রেট অনেক হাই, বা 4 বছরের আন্ডার গ্রাড প্রোগ্রামটা তাদেরকে 8 বছর লেগে যাচ্ছে করতে। কেন? বিকজ তারা তো আসলে এনাফ ম্যাচিওর না তাদের লাইফটাকে লিড করবার জন্য, বা যে ডিসিশন মেকিং এর যে জায়গাগুলো আছে, এবং যেটা আমি আগেও বলেছি যে অনেক রিস্ক টেকিং প্রবণতা তাদের মধ্যে দেখা যায়, যে ওগুলোকে অ্যানালাইজ করতে পারেন এবং লং টার্ম ইম্প্যাক্ট কি হতে পারে যে কোনো একটা ডিসিশনের, সেটা তারা আসলে অ্যানালাইজ করতে পারে না। তো ওই ক্ষেত্রগুলোতে যেটা অসুবিধা হয় যে তারা কিন্তু পড়াশোনাকে ঠিক মতো করতে পারে না, তার মানে তাদের একটা অ্যাডাল্ট সাপোর্টের দরকার আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে টিনেজ বয়সে যদি একটা বাচ্চা ঠিক মতো পড়াশোনাই করতে না পারলো, তার মানে তার সাথে তার ক্যারিয়ার, তার প্রফেশনাল লাইফ এবং তার অ্যাডাল্টহুডে যে পার্সোনাল লাইফটা আছে সেটাও কিন্তু ডিস্টার্বড হবে। সো একটা ওয়েল রেগুলেটেড টিনেজার ক্যান টার্ন টু বি আ ওয়েল রেগুলেটেড অ্যাডাল্ট। তো সেই জায়গাতে আমরা অনেক সময় মনে করি যে খুব ভালো চাকরি করছে বা খুব ভালো একাডেমিক স্কোর আছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় তার সোশ্যাল লাইফ এবং পার্সোনাল লাইফের অবস্থা খুবই খারাপ। সে সোশ্যাল লাইফ এবং পার্সোনাল লাইফে সাকসেসফুল হতে পারছে না, তার পার্সোনাল রিলেশনশিপ গুলো খুব একটা ভালো ওয়ার্কআউট করছে না, বা সোশ্যাল লাইফে তার খুব ভালো একটা রেপুটেশন নাই, বা সে সোশ্যালি মিঙ্গল করতে পারছে না, বা সোশ্যালি তার কাছে যে বিহেভিয়ার গুলো আশা করা হচ্ছে সেটা সেই এক্সপেকটেশনটা সে মিট করতে পারছে না। তো এই জায়গাগুলোর কিন্তু প্রভাব থেকেই যাচ্ছে অ্যাডাল্টহুড পর্যন্ত। বোঝা গেছে? Yes, ma'am, that is clear. And ma'am, before moving on to the next question, আপু Apu. Yes, that clarification will you always can be. call me আন্টিও ডাকতে পারো, কোনো সমস্যা নেই, বাট নো ম্যাম।
All right, all right. Apu, so before moving on to the next question, so তার আগে আমার personal একটা query ছিল about this. So you've been in English medium schools and etc. এবং ওখানকার situation গুলা দেখছেন. Some of the parents are very sophisticated and they take care of their children very well. Sometimes a bit over the top actually. But that is not the situation in the majority of our cases, right? So what do you think about them, and what is just a brief, কারণ এটা নিয়ে আমরা পরেও আরো কথা বলবো, so what do you think about the situation in a brief? আচ্ছা, আমি ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ করে থাকলেও আমি বলবো যে প্যারেন্টিং যেহেতু আমার একটা ইন্টারেস্টের জায়গা এবং প্যারেন্টিং নিয়ে আমি কাজ করছি, আমার মোটামুটি বিভিন্ন সোশিও ইকোনমিক স্টেটাসে প্যারেন্টসদের সাথে কাজ করার একটা অভিজ্ঞতা আছে। সেইটার বেসিসে বলছি যে বাংলাদেশে কিন্তু সব সোশিও ইকোনমিক স্টেটাসের প্যারেন্টসরাই ডিপ্রাইভড। তারা কিন্তু প্যারেন্টিং যে একটা এরিয়া যেটা তাদেরকে শিখতে হবে এবং বাচ্চার প্রত্যেকটি বয়সের নিড যে আলাদা আলাদা, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে আমি কিন্তু একটা 17 বছর বয়সের ছেলের মা, তো অ্যাজ আ প্যারেন্ট আমি এখানে রিপ্রেজেন্ট করতে পারি যে আমাদের কিন্তু অনেক ভালনারেবল স্টেজের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ফরচুনেটলি আর আনফরচুনেটলি যেটাই হোক না কেন, আমি হয়তো বা এই ফিল্ডে কাজ করি বলে এবং প্যারেন্টিংটা আমার কাজের সাথে খুব স্ট্রংলি কানেক্টেড বলে আমাকে হয়তো আজকে তোমরা পাচ্ছ, এখানে আমি কথা বলতে আসতে পারছি বা আমাকে পড়তে হয়েছে বা যে বিষয়গুলো আমি বলছি সেটা আমি জানি। তো এরকম কোনো ভাগ নাই যে খুব হাইলি এডুকেটেড বাবা মাও আছেন যে তারা তাদের কাজের জায়গাটাতে, তাদের প্রফেশনের জায়গাতে তারা একেবারে এক্সপার্ট এবং তারা হাই অ্যাচিভার, কিন্তু প্যারেন্টিং এর জায়গাতে তারা ঠিক বুঝে উঠতে পারছে না তাদের সন্তানকে কিভাবে তারা সাপোর্ট দিবে বা তাদের সন্তানের জন্য কি করা উচিত। এটা হচ্ছে ওভারঅল আমাদের দেশের সিনারিও। একজন 3 বছর বয়সের বাচ্চার মাকে আমি যেরকম ভালনারেবল পাই, ঠিক একইভাবে 20 বছর বয়সের একটা ছেলের মাকেও কিন্তু আমি বা একটা মেয়ের মাকেও কিন্তু একই রকম ভালনারেবল পাই। কারণ আমাদের এই নলেজটা এবং এটা যে একটা শেখার মতো এরিয়া, এটাকে আমরা এখনো রেকগনাইজ করতে পারিনি এবং এটার জন্য যে শিখতে হবে আমরা সেটা বুঝি না। এবং আরেকটা তো খুবই বড় যেই দুর্ভাগ্যের বিষয় সেটা হচ্ছে যে যদিও এখনো আমরা আর্লি চাইল্ডহুড নিয়ে অনেক বেশি ফোকাস, অনেক বেশি কনসার্ন, আমরা বলছি 3 থেকে 5 বছরের ব্রেন ডেভেলপমেন্টটা বা 0 to 8 ইয়ার্স এর এই সময় ব্রেন ডেভেলপমেন্ট অনেক জরুরি, বাবা মায়ের শিখতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা ঠিক ততটাই কিন্তু বঞ্চিত করছি আমাদের টিনেজারদেরকে এবং টিনেজারদের যে বাবা মারা আছেন তাদেরকে একই রকম ভালনারেবল একটা ফেজের মধ্যে দিয়ে যায়। একজন টডলার 2 বছরের একটি শিশু এবং 14-15 বছর বয়সের একটি শিশুর সাথে কোনো পার্থক্য নাই। এবং যেটা আমি বললাম তোমাদেরকে যে আমরা অনেকাংশেই মনে করি যে ওরা বড় হয়ে গেছে, ওদেরকে টেক কেয়ার করবার কোনো দরকার নেই, ওদের বুঝি কোনো রকমের অ্যাটেনশন দেওয়ার দরকার নেই। একেবারেই একটা ভুল ধারণা। দে নিড অ্যাটেনশন, বাট অ্যাটেনশনের ধরনটা একটু ডিফারেন্ট হবে। 2 বছরের একটা টডলারের সাথে অ্যাটেনশন মানে হচ্ছে তার সাথে খেলা, বাবা মা তার সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, তার সাথে বসে খেলে, তার সাথে কথা বলে। এখন 15 বছর বাচ্চাটার সাথে তো আমি আর ওই পাজল নিয়ে ব্লকস নিয়ে খেলতে বসবো না। 15 বছর বয়সের বাচ্চাটার সাথে আমাকে তার ইন্টারেস্ট অনুযায়ী কথা বলতে হবে। বোঝা গেল? এবং টডলারের সাথে নিশ্চয়ই আমি হচ্ছে আমার একটা ম্যাগাজিন নিয়ে একটা কোনো গল্পের বই নিয়ে আমি কথা বলতে বসি না। আমি টডলারের লেভেলে নেমেই ওর সাথে কথা বলি, ওর সাথে ইন্টারঅ্যাক্ট করি বা ওকে অ্যাটেনশন দিই। একই কাজ আমাকে করতে হবে আমার 15-16 বছরের বাচ্চাটার সাথে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মারা, যেমন আমারই এই ফেজটা গেছে যে আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম যে আমার ছেলে যখন বড় হলো যে ও একা একা থাকছে, আমার সাথে ইন্টারঅ্যাকশন কমে যাচ্ছে ওর। আমি খুব অবাক হচ্ছিলাম যে দূরত্ব তৈরি হচ্ছে নাকি আমাদের মধ্যে বা এটা কেন হচ্ছে। দেন আই রিয়েলাইজ, এবং আমি যখন কাজ করছি তখন আমি বুঝলাম যে না, এটা তো ওর ডেভেলপমেন্টাল একটা প্রসেস। এবং এই জায়গাটিতে আমার মনে হয় যে আমরা শুধুমাত্র টিনেজার গ্রুপ অফ চিলড্রেনদেরকে নিয়ে কাজ করলে হবে না, তাদের বাবা মায়েদের সাথেও কাজ করতে হবে। কারণ বাবা মারাও কিন্তু অনেক সময় ওই প্রসেসের মধ্যে থেকে তারা হঠাৎ করে তাদের মনে হতেই পারে যে আমি আমার সন্তানটিকে চিনতে পারছি না, বুঝতে পারছি না কোথায় ঝামেলাটা। সেখানে কিন্তু একজন নিউট্রাল থার্ড পার্টি প্রফেশনাল কেউ যদি থাকেন, তিনি কিন্তু আমাদেরকে হেল্প করতে পারেন যে আসলে কোথায় মিসম্যাচটা হচ্ছে। বোঝা গেল? Yes, আবার ma'am. Yes, Apu. হ্যাঁ, বুঝা গেল।
আচ্ছা আপু, আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করবো। তার আগে বলে রাখি, যারা লাইভে ভিউয়ার আছেন আপনারা অনেকে কমেন্টসে প্রশ্ন করছেন। আমাদের লাইভের আলাদা একটা সেকশন রয়েছে যেখানে আমরা লাইভের কমেন্ট থেকে প্রশ্ন নিয়ে আপুকে জিজ্ঞাসা করবো। তো আপনারা আপনার প্রশ্নগুলো জমা করতে থাকুন, আমরা পরে আপনার থেকে প্রশ্নগুলো নিব। তো আপু, পরের কোয়েশ্চেনটা প্যারেন্টিং নিয়ে আমাদের আরো পরে ডিসকাশন হবে। তার আগে একটু আপনি যেটি বলছিলেন সেটা দিয়ে একটু ব্যাক যাই, যে আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল এবং হরমোনাল চেঞ্জের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। তো অনেকে যেহেতু জানে না যেগুলো কমপ্লিটলি ন্যাচারাল, তার কারণে অনেকেই এই চেঞ্জেস গুলোকে মেনে নিতে পারে না, এবং তাদের সেই চেঞ্জেস গুলোর সাথে কোপ আপ করতে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। তার মধ্যে আপনি তো বললেন যে অনেক প্যারেন্টাল ইস্যু রয়েছে। তো এই এই জিনিসগুলোর সাথে আসলে কোপ আপ করার ওয়েটা কি, এবং এই না করতে পারলে আসলে কি কি ধরনের সমস্যার সৃষ্টি হয়? আচ্ছা, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, জানতে হবে। আমাকে অবশ্যই এই প্যারেন্টিংটাকে সিরিয়াসলি নিতে হবে আমাদেরকে, এবং এটা প্রসেসগুলো, ডেভেলপমেন্টাল প্রসেসগুলো এবং স্টেজগুলো বুঝতে হবে। আচ্ছা, বোঝা হয়ে গেলে তারপরে যে কাজটা, যারা বুঝে না, যে অ্যাটলিস্ট অত ডিটেল কিছু না জানলেও যে শোনা, ওরা কি বলতে চাচ্ছে, ওদের পয়েন্ট অফ ভিউটা কি। এবং মোস্ট অফ দ্য টাইম, যেটা আমি প্রথমেই বলেছিলাম, যে যেহেতু ইমোশনাল ব্রেনটা অনেক বেশি অ্যাক্টিভ থাকে এবং ইমোশনালি ড্রিভেন হয়ে বিভিন্ন ডিসিশন নিচ্ছে, ইমোশন দিয়ে কানেক্ট করার চেষ্টা করা তাদের সাথে, ইমোশনাল নিডটা অনেক হাই থাকে, যে ওই সময়টাতে আসলে তুমি কি ফিল করছো। এবং যেটা হয় এই বয়সটাতে, আমরা ধুম করে না করে দিই সবকিছুতে। ওরা একটা কিছু চিন্তা করা শুরু করলো, অত ম্যাচিওরলি তো চিন্তা করতে পারছে না বাচ্চারা, কারণ যেহেতু ওদের কগনিটিভ ডেভেলপমেন্টটা হয়নি সেই সেই অনুযায়ী। তো সেক্ষেত্রে ওদের চিন্তা ভাবনার মধ্যে বা যে কোনো কাজের মধ্যে একটা ডিসিশনে কোথাও একটা ভুল থাকতেই পারে, যেটা হয়তো অ্যাজ অ্যান অ্যাডাল্ট আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। সেক্ষেত্রে আমার কাজ হবে তার সাথে কথা বলে যাওয়া, যে তুমি যখন এই ডিসিশনটা নিচ্ছ, এইটার পেছনে তোমার কি ইমোশন কাজ করছে, কেন নিচ্ছ। তো যখন আমরা এইভাবে কথা বলতে থাকবো, যখন ডায়ালগটা চলতে থাকবে, তখন কিন্তু তার লজিক ব্রেনটা কিছুটা হলেও অ্যাক্টিভেট হবে, এবং সে কিন্তু নিজে চিন্তা করা শুরু করবে, তার চিন্তাটাকে রিফ্লেক্ট করা শুরু করবে, যে আসলেই তো আমি এটা কেন ভাবছি বা কিভাবে ভাবছি। কিন্তু যখনই আমরা ডিরেক্ট মানা করে দেই, বাচ্চারা তখনই কিন্তু ডিফেন্সিভ হয়ে যায়, এবং তখনই তাদের দূরত্বটা আরো বেড়ে যায়, এবং সে কি মেসেজ পেলো, যে আমার কোনো ডিসিশন, আমার কোনো চিন্তা ভাবনা একসেপ্টেড হয় না আমার প্যারেন্টস এর কাছে, তাহলে আমি তাদের সাথে কথা বলবো না, আমার প্যারেন্টস এর সাথে এগুলো ডিসকাস করবো না। তার চেয়ে বরং আমি ডিসকাস করি আমার বন্ধুদের সাথে। এখন বন্ধুদের ক্ষেত্রে যেটা হয়, যে বন্ধুরা সবসময়, ভালো হোক আর খারাপ হোক, দে উইল অলওয়েজ অলওয়েজ সে ইয়েস, এবং ওই জন্যই ওরা বন্ধু। একটা জিনিস চিন্তা করে দেখো, যে বন্ধুত্বটা কেন হয় এই বয়সে, যে আমি আমার কথাগুলো কেউ একজন শুনছে এবং আমাকে সাপোর্ট দিচ্ছে। অ্যাডোলেসেন্সে ফ্রেন্ডশিপের বেসিস কিন্তু এটাই থাকে, যে কমন কিছু ইন্টারেস্ট, এবং মোস্টলি হচ্ছে আমার কোনো হেজিটেশন কাজ করে না, আমি সবকিছু তাকে শেয়ার করতে পারি, এবং সে আমাকে কোনো কিছুতে বাধা দেয় না, সে শোনে আমার কথা এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করে, এবং আমি তার কাছে অনেক ইম্পর্টেন্স পাই। ক্লিয়ার So হয়েছে? that, yes, yes, Apu. So that basically sums up why I don't have many friends, because কাউকে একেবারে সাপোর্ট দেওয়ার তো ইচ্ছা হচ্ছে না। why should I say yes when I can say no? But anyways, moving on. পরের কোয়েশ্চেনটা হচ্ছে, যে আমাদের একটু আগে যে ডিসকাশন হয়েছে অ্যাবাউট প্যারেন্টস নার্চারিং আ চাইল্ড, তো এই যে নার্চার করাটাতে যে বেশ কিছু মিসস্টেপস গুলো হচ্ছে, সো এটা কি টাইপের ইমব্যালেন্স গুলো একটা চাইল্ডের লাইফে ক্রিয়েট করে যখন তারা অ্যাডোলেসেন্সে স্টেপ করে? কি টাইপের এক্স্যাক্টলি ইমব্যালেন্স গুলো ক্রিয়েট হয়? আচ্ছা, প্রথম যে ইমব্যালেন্সটা শুরুতেই থাকে, যে ছোটবেলা থেকে আমরা একটা কগনিটিভ ডিস্টরশন বলবো, বা একটা নেগেটিভ একটা মেসেজ পেয়ে বড় হই, সেটা হচ্ছে যে আমরা আমাদের অথেন্টিক ফিলিংস গুলোকে শেয়ার করতে পারি না। হ্যাঁ, অথেন্টিক ফিলিংস বলতে আমরা যেটা বুঝছি, যে আমাদের বেসিক 4টা ইমোশন আছে, রাইট? হ্যাপিনেস, লাইক গ্ল্যাড, দেন স্যাড, দেন স্কেয়ার্ড, আরেকটা কি বলতো? হ্যাপি, স্যাড, স্কেয়ার্ড এবং অ্যাঙ্গার, অ্যাঙ্গার। রাগ। অ্যাঙ্গার, হুম। ইয়েস। তো এই 4টার মধ্যে আমরা শুধুমাত্র আমাদের একসেপ্টেড ফিলিংস হচ্ছে হ্যাপিনেস, আর বাকি 3টাকেই যখন কেউ এক্সপ্রেস করতে চায়, আমরা তখন তাদেরকে বলি যে এগুলো এক্সপ্রেস করা ঠিক না, তাই না? যে তুমি দুঃখ পেলে যখন কাঁদছো, আমি কিন্তু বলছি তুমি কি বোকা নাকি, তুমি কি বাচ্চাদের মতো কান্না করছো, এই বিষয়ে কি কান্না করার কিছু আছে নাকি। তার মানে আমি তোমার যে অথেন্টিক ফিলিংসটা আছে বা ইমোশনটা আছে, সেটাকে আমি রিজেক্ট করলাম, এবং তোমাকে আমি একটা মেসেজ দিলাম যে দিস ইজ নট গুড টু শেয়ার ইউর অথেন্টিক ফিলিংস। আবার একই রকম বিহেভিয়ার আমি শো করি যখন হচ্ছে তুমি ভয় পাচ্ছ,
এটা ভয়ের কি আছে বাবা, এটা ভয়ের কিছু নাই, এই যে করে ফেলো, দেখো সবাই করছে তুমি পারছো না কেন? তার মানে আমি তোমাকে বারবারই বুঝাচ্ছি যে তুমি আসলে ইনঅ্যাডিকুয়েট, তুমি এনাফ না, তোমার এনাফ স্ট্রেংথ নাই তোমার পিয়ার গ্রুপের মতো, এই জন্য তুমি ভয় পাচ্ছ। আবার বলছি, তুমি যখন রাগও এক্সপ্রেস করছো যে রাগ করে না, ভালো বাচ্চারা রাগ করে না, তুমি কেন রাগ করছো? রাগ করা দেবে, দেখো না ও কি সুন্দর হাসছে, ও তো কান্না করে না, ও তো ভয় পায় না, ও তো রাগ করে না। তো এখান থেকেই কিন্তু আমাদের সমস্যা শুরু। এখন যখন আমি বলছি অ্যাডোলেসেন্সে এসে তোমার ইমোশনাল ব্রেইন অনেক বেশি অ্যাক্টিভ, হাইলি অ্যাক্টিভ, এবং তুমি ইমোশনালি ড্রিভেন হয়ে ডিফারেন্ট ডিসিশনস নিচ্ছ, তার মানে হচ্ছে তোমাকে অথেন্টিক ইমোশনটাকে এক্সপ্রেস করতে দেওয়ার সুযোগ থাকতে হবে। কিন্তু সেই সুযোগটা আমি ছোটবেলাতেই ছেটে দিচ্ছি, তোমাকে তো সেই সুযোগ আমি দিচ্ছি না, যে তুমি বড় হতে হতে যে তোমার অথেন্টিক ইমোশনস গুলোকে যে তুমি এক্সপ্রেস করবে, তোমাকে আমি সেটা সুযোগ কখনোই দিচ্ছি না। শুধুমাত্র তোমাকে বলছি আর্টিফিশিয়াল, মানে তুমি খুশি হও বা না হও, তোমাকে আর্টিফিশিয়াল একটা ইমোশন মাস্ক সবসময় ক্যারি করতে বলছি, যে তুমি সবসময় দুঃখ পাও, রাগ হোক, যাই হোক না কেন, তুমি হেসে হেসে সবকিছু অ্যাকসেপ্ট করবে। ওয়াই ইজ দ্যাট? তো বিকজ সেই আমরা জায়গা থেকেই কিন্তু আসলে করতে পারি। এক্স্যাক্টলি এই যে কম্প্যারিজন, আনহেলদি কম্প্যারিজন, এবং এই যে তোমার অথেন্টিক ইমোশন গুলোকে আমি ব্লক করে দিচ্ছি, দ্যাট ইজ দ্য রুট অফ অল কাইন্ডস অফ মেন্টাল হেলথ ইস্যুস। All right, ma'am. Abid, এবং there is a question. Sorry, Apu. You can continue. Abid, না, there is a question that you can show from Avrahman. So Yeah. there was this question. Hate is very vulnerable in this stage. So how to cope up with that? I think it requires a bit of attention because this person might be feeling some form of hatred towards something. So I think we can do our best to help that. একটা বিষয় যেটা হচ্ছে ওই যে কনফিউজিং একটা স্টেট, যে আমি আসলে কি করব, বা আমার আমার এই ইমোশনটাকে যদি আমি এক্সপ্রেস করতে পারি, কাউকে যদি বলতে পারি, আমি যে জাজড হব এটাও তো আমি বুঝি, যে আমি হয়তো এই কথাটা বললে বা এই জিনিসটা শেয়ার করলে আমাকে জাজ করবে আমি যার সাথে শেয়ার করছি। সেই জায়গাটা হয়তো বা সে পাচ্ছে না, যে কারণে তার কিন্তু অনেক আনকমফোর্টেবল ফিলিংস কাজ করে, এবং তার নিজেকেও বিরক্ত লাগে, আশেপাশের মানুষদেরকেও বিরক্ত লাগে, কারণ সে সবসময় একটা গিলটি ফিলিংস এর মধ্যে দিয়ে যায়। সে ভাবতে থাকে এটা বুঝি আমারই হচ্ছে এবং এটা ভুল, এটা হওয়াটা ঠিক না। হ্যাঁ, তো যখন আমি এই ধরনের মেসেজ পাচ্ছি এবং আমি যখন ভাবছি যে আমার মধ্যে এরকম একটা থট কাজ করছে, এরকম একটা চিন্তা আমার মাথায় এসেছে, এখন চিন্তাটা আমি কারোর সাথে শেয়ারও করতে পারছি না, বিকজ আমাকে জাজ করা হবে, রাইট? যেমন আরেকটা মজার ইয়ে বলি, আমাদের এই অ্যাডোলেসেন্ট এই ফেজটাতে কি হয়, একটা পাপি লাভ স্টেজ থাকে, অপোজিট সেক্সের প্রতি একটা অ্যাট্রাকশন গ্রো করে, তাই না? আমাদের ভালো লাগতে শুরু করে। তো এইটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস, এবং কয়টা বাচ্চা এই ন্যাচারাল প্রসেসটাকে নিজে অ্যাকসেপ্ট করতে পারে এবং এইটা তার আশেপাশে যে প্রাইমারি এনভায়রনমেন্ট বা তার সেকেন্ডারি এনভায়রনমেন্ট এটাকে অ্যাকসেপ্ট করতে পারে। এখন যখনই আমরা এই ধরনের ন্যাচারাল চেঞ্জেস গুলো আমাদের মধ্যে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না, তখনই কি হচ্ছে, আমরা কিন্তু ইভটিজিং এর মতো, হ্যাঁ, এই ধরনের যে অন্যকে টিজ করা হচ্ছে বা ধরো বুলি করা হচ্ছে, এই ধরনের বিহেভিয়ার গুলো আমরা দেখতে পাচ্ছি। একটা inappropriate expression of those feelings. Okay, Apu, I think that answers the question. So we'll move on to our next question. So আচ্ছা, সো এই যে আমাদের যে ডেভেলপমেন্টটা, সেটা তো আপনি তো অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলেন যে অনেক ফ্যাক্টর এখানে কাজ করে, আমাদের প্যারেন্টাল ফ্যাক্টর বা আমাদের সোসাইটির আশেপাশের মানুষের সাথে আমাদের যে ইন্টারাকশন গুলো হচ্ছে। তো এই যে কোভিড-19টা আসলো এবং আমরা সবাই একটা লকডাউন সিচুয়েশনের মধ্যে আসি, তো এটা আমাদের এই অ্যাডোলেসেন্সের ডেভেলপমেন্ট প্রসেসটাকে কিভাবে কিভাবে বাধা সৃষ্টি করলো কিংবা কিভাবে হ্যাম্পার করলো? একটা বিষয় হচ্ছে যে বাধা সৃষ্টি করেছে যে খুব একটা সেটা বলবো না, সারা পৃথিবীতেই তো একই রকম অবস্থা যাচ্ছে। আমার মনে হয় এই যে দেখো যে তোমরা এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছো, আজকে লাইভের যে ইনিশিয়েটিভটা তোমরা নিয়েছো বা যে ধরনের কাজ তোমরা করছো, এগুলো তো মনে হচ্ছে আউটকাম অফ কোভিড-19, রাইট? এই সময়টাতে বাচ্চারা আসলে চিন্তা করবার অনেক সময় পেয়েছে, দৌড়াদৌড়ি অনেক কমে গিয়েছে আমাদের জীবনে। একটা জিনিসই যেটা হচ্ছে যে বাইরে খেলার মাঠে যাওয়াটা কম হয়েছে,
বা যে বাচ্চাটি হয়তো সাইক্লিং করতো বিকালবেলা, সে হয়তো সাইক্লিংটা করতে পারছে না, বা যে হয়তো বা তোমার একটু মাঠে ক্রিকেট খেলতে যেত তার হয়তো ওই খেলাটা বন্ধ হয়ে গেছে। ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো ছাড়া বাকি আর কোনো কিছু কিন্তু আমাদের আসলে নাই। যেমন বই পড়ার সুযোগ অনেক বেশি বেড়েছে, তারপর ধরো সিনেমা দেখা, ভালো ভালো সিনেমা দেখা, সেইটার সুযোগ অনেক বেড়েছে। অনলাইনে যে যোগাযোগের যে ব্যাপারগুলো সেগুলো অনেক বেড়েছে। এখন পুরো বিষয়টাই হচ্ছে যে আমরা কতটুকু পজিটিভলি গাইড করতে পারছি আমাদের বাচ্চাদেরকে। আমাদের হাতে কিন্তু টেকনোলজি আছে, বাংলাদেশের মতো একটা দেশে আমরা এই যে কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স ইন্টারনেট সার্ভিস পাচ্ছি, এবং পৃথিবীর সব যেই দেশেই যে আছে তাদের সাথে আমাদের যোগাযোগের এখন কিন্তু একটা উন্মুক্ত অবস্থা, তাই না? এই কোভিড এর আগেও কিন্তু আমরা টেকনোলজি এত অ্যাডভান্স ইউসেজ গুলো করি নাই। হুম। তো সেই জায়গা থেকে কিন্তু আমি বলবো যে খুব যে ক্ষতির কিছু আছে তা না, তবে হ্যাঁ, তো রেস্টলেস সিচুয়েশন তো সবারই গেছে, ছোট থেকে বড় সবারই গিয়েছে। তার মধ্যে থেকে আমার মনে হয় যে অনেক পজিটিভ অ্যাক্টিভিটিস করবার সুযোগ এখন তৈরি হয়েছে, যেগুলো আমরা আসলে ঘরে বসেই করতে পারছি। যেমন ধরো তোমরা হয়তো বা ঢাকায় বসেই বরিশালের একজনের টিনেজ কি করছে তার সাথে একটা যোগাযোগ করতে পারছো, রাইট? বা সে হয়তো বা তোমাদের লাইফটা দেখে কোনোভাবে বেনিফিটেড হচ্ছে, যেটা কিনা কোভিড এর আগে হয়তো বা সম্ভব হতো না। So, ma'am, I had a question on that as a follow-up. হুম। কারণ এই কোভিড-19 সিচুয়েশনে পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে অনেকের ফ্যামিলি হয়তো অনেক কিছু নিয়ে অ্যাকসেপ্টিং না। সাম পিপল মাইট বি আ বিট ডিসকারেজিং টুয়ার্ডস ইন্টারনেট অ্যান্ড ফ্রেন্ডস। আর আবিদদের ব্যাচ হচ্ছে যে এখন শুরু থেকেই অনলাইনেই ক্লাস করতেছে। সো ওদের মোস্ট অফ দ্য ফ্রেন্ডসদের সাথে কমিউনিকেশন অনলাইনেই হচ্ছে। সো এখন সবার বাসার পরিস্থিতি যেহেতু এক না, সুতরাং অনেকে এটাতে ট্রাবলস ফেস করে। এখন আমি হয়তো জুমে ফ্রেন্ডদের সাথে কথাবার্তা বলতে পারি, বাট অন্যরাও হয়তো সেটা পারতেছে না। তো ওদের জন্য করণীয়টা কি হবে? আচ্ছা, যেটা করতে পারে সেটা হচ্ছে যে বাবা মাকে বোঝানো, কথা বলার একটা বিষয়, ট্রান্সপারেন্সিটা মেনটেন করা, প্রথম কথা এটা। এবং আরেকটা বিষয় আমাদের মধ্যে কাজ করে যে আমরা কথা বলতে চাই না, আমরা ভাবি যে বোঝানোর দরকার নেই, বলার কি দরকার মাকে। তো সেই জায়গাটা যদি আমরা একটু ওভারকাম করে কথা বলাটা শুরু করতে পারি, সেটা একটা। এবং নিজের পছন্দের অন্য অন্য কি কি কাজ আছে সেটা যদি আমরা খুঁজে বের করতে পারি, সেই কাজগুলো যদি করার সুযোগ এখন আমরা নেই। লাইক আগে যেমন হয়তোবা পড়ার প্রেশারটাই অনেক বেশি ছিল, এখন হয়তোবা আমরা এই সময়টাতে আমাদের পছন্দের গল্পের বইগুলো পড়বার একটা সুযোগ তৈরি হতে পারি, সেটা করতে পারি। আরেকটা বিষয় আমি বলবো যে এই কোভিড-19 কিন্তু একটা সিনারিও আমাদের চোখের সামনে একদম তুলে ধরেছে, সেটা হচ্ছে আমরা অনেক বেশি অন্যের উপর ডিপেন্ডেন্ট ছিলাম আমাদের বাসা ম্যানেজমেন্টে, তাই না? হাউস হোল্ড চোরস গুলো অন্য কেউ করে দিত। তো সেই জায়গাতে আমার মনে হয় পরিবারের প্রত্যেকটা সদস্যের এখন সময় হচ্ছে যে বাসা ম্যানেজমেন্টটা শুধুমাত্র বাবা মা বা থার্ড পার্সন কারো উপরে ছেড়ে না দিয়ে নিজেদের ইনভলভ হওয়া, যেটা কিনা আমাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক উপকারী। এবং এই যে ডোপামিনের যে রাশটার কথা বলছিলাম, যে ডোপামিন লেভেলটা অনেক হাই থাকবে, সেটাও কিন্তু অনেক ব্যালেন্সড হয়ে আসবে যদি কিনা আমরা কাজগুলো করতে থাকি, ঘরের কাজগুলো করবার প্র্যাকটিস যদি আমাদের মধ্যে তৈরি হয় সেটা। এবং তখন দেখা যাবে যে যদি বাসার ম্যানেজমেন্টের সেই রেসপন্সিবিলিটিটা আমরা নিয়ে নেই বাবা মার পাশাপাশি, তখন কিন্তু আমাদের হাতে তেমন একটা সময় থাকবার কথা না। হাবিবের মনে হয় কারেন্ট আবার চলে গেছে ওর ওখানে। তুমি কি নেক্সট প্রশ্ন করতে চাও? Yes, ma'am. I I would guess, like হ্যাঁ, Apu, I would like to ask the next question. আমি ক্যামেরাটা জাস্ট অফ রাখতেছি। আচ্ছা। সো উইথ দ্যাট আমরা হচ্ছে যে এরপর কোয়েশ্চেনটাতে যাই, সেটা হচ্ছে যে আমাদের ইউজুয়ালি প্যারেন্টস আর ফ্যামিলি মেম্বারদের জন্য একটা জেনারেল অ্যাডভাইস কি দেওয়া যায় অ্যাবাউট হাউ দে শুড হেল্প when it comes to teenagers coping with their changes? সো সেটা কিভাবে করা যায়? আচ্ছা, আপু, সেই জায়গাটা। হুম হুম। এক্স্যাক্টলি আমাদের কমেন্টেও একটা এরকম প্রশ্ন এসেছে, যেটা আমি হ্যাঁ। স্ক্রিনে দেখা যাচ্ছে। So, is there any advice on how parents can approach to resolve conflicts with adolescent children? So I guess দুইটা একসাথে উত্তর দেওয়া সম্ভব। হ্যাঁ, প্রথম যে বিষয়টা হচ্ছে যে এই যে জায়গাটা বোঝা, যে ওদের ব্রেইন ডেভেলপমেন্টের এই জায়গাটা বোঝা যে ইমোশনালি ড্রিভেন হয়ে অনেক ডিসিশন নিচ্ছে এবং রিয়াকশন গুলো অনেক এক্সাজারেটেড হবে। রাগের রিয়াকশনটাও, খুশি হওয়া, সবকিছু অনেক এক্সাজারেটেড হতে পারে, বেশি হতে পারে। সেই ক্ষেত্রে বাবা মাকে খুব কাম থাকা এবং শোনা, কি বলতে চাচ্ছে, মেসেজটা কি দিতে চাচ্ছে আসলে বাচ্চা, ও যে রিয়াক্ট করছে ওর মুড সুইং এর কারণটা কি, বা কি বলতে চাচ্ছে। আহ তার সাথে যখনই, যেটা আগেও বলেছি, যে ডায়ালগটা কন্টিনিউ করা,
যে সে যখন কথা বলছে তাকে থামিয়ে না দেওয়া, যে তুমি চুপ করো, তুমি কি বুঝো, তোমার বলার কি বয়স হয়েছে নাকি, তোমার এইসব বিষয়ে কথা বলবার দরকার কি। তো এই মেসেজ, এই কথাগুলো না বলে সে বাচ্চাটা কি বলতে চাচ্ছে সেটা যদি আমরা একটু শোনার অভ্যাস তৈরি করি, এটাই কনফ্লিক্ট রিজলভ করতে পারে। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে বাচ্চাদের জন্য আমি বলতে চাই যে তোমরাও যদি একটু বাবা মার সাথে কথা বলবার জায়গাটাতে যদি একটু চেষ্টা করো যে না আমার কথা বলতে হবে, আমি বলবো। বাবা মায়েদের একটা বিষয় তোমাদেরকে মেনে নিতে হবে, যেটা আমি আগেও বলেছি, যে আমাদের দেশের বাবা মারা কিন্তু আমরা অনেক আনফরচুনেট, কারণ আমাদেরকে গাইড করবার মতো প্রফেশনালস এর অভাব আছে, এবং আমরা আসলে নিজেরাও বুঝে উঠি না যে কার কাছে যাব, কি বিষয় বলবো। আমরা মনে করি, এবং আমরা এত সাপ্রেসিভ একটা জেনারেশন, যে তোমাদের এই বয়সগুলোতে আমরা আমাদের ইমোশন গুলাকে রেকগনাইজ করবারই সুযোগ পেতাম না, এবং করতামও না। আমরাও কিন্তু একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে বড় হয়েছি এবং সাপ্রেস করেছি, এবং সেটার জন্য যে আমরা সাফার করছি না তা না, আমরা সাফার করছি। কিন্তু এখন এসে আমরা চাই না যে আমাদের বাচ্চারা আর সাফার করুক। তো সেই জায়গাটিতে যোগাযোগ এবং কথা বলা, এবং কথা বলবার জন্য আমার মনে হয় সেই পরিবেশটা বাড়িতে তৈরি করা খুব জরুরি, যাতে করে আমার টিনেজার এসে আমার সাথে কথা বলতে পারে, বা আমার টিনেজার যখন আমাকে কিছু বলছে আমি যাতে সেটা শোনার চেষ্টা করি। ওকে আপু, আচ্ছা আপু, এবার আমরা একটু ক্যারিয়ার ডেভেলপমেন্টের দিকে, মানে ও ধরনের প্রশ্নের দিকে একটু মনোযোগ দিব। তো আমাদের যেহেতু বাংলাদেশে আমরা রয়েছি, এবং আমরা আগেও একটু আগে ডিসকাস করছিলাম যে অনেক জায়গায় অনেক তরুণদের আসলে প্রপার সার্ভিসেস কিংবা রিসোর্সের আসলে অ্যাক্সেস নেই। তারা ইন্টারনেট বলেন কিংবা নানা দিক দিয়ে তাদের প্রপার এডুকেশন বা আরো অনেক দিক দিয়ে ওভারঅল বাংলাদেশে যারা রয়েছে তাদের সবারই কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের বেশ কিছু ল্যাকিং রয়েছে, যে কারণে আমরা নিজেদেরকে ডেভেলপ করে উঠতে পারি। তো এই ধরনের তরুণদের জন্য তাদের নিজেদের ডেভেলপমেন্ট বা একটা স্টেবল ক্যারিয়ার গড়ে তোলা বা এই জিনিস নিয়ে আপনার পরামর্শ কি থাকবে? প্রথম কথা হচ্ছে যে নিজের কাজের দায়িত্বগুলো নিতে নাও। আমরা ধরে নেই যে চাকরি যখন করবে তখনই রেসপন্সিবল হবে, হ্যাঁ, এই ধারণাটা থেকে বের হয়ে আসতে হবে। একদম ছোটবেলা থেকে 3 বছর একটা বয়সে একটা বাচ্চার কিছু রেসপন্সিবিলিটি থাকে, তার সেটা আছে কিনা, সে খেলার পরে তার খেলনাটা গুছিয়ে রাখছে কিনা। তারপর আস্তে আস্তে এই যে অ্যাডোলেসেন্ট ফেজে, এখন যে প্রশ্ন তোমরা করলে যে কোভিড এর সময় আমাদের খেলার সময় নাই, এটা নাই সেটা নেই, তো আমরা কি করব। তোমার বাড়ির একজন সদস্য হিসেবে তোমার বাসায় তোমার যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো তুমি পালন করছো কিনা, সেখান থেকে কিন্তু রেসপন্সিবিলিটি শুরু। এবং ক্যারিয়ার নিয়ে যখন তুমি ভাবছো তখন তোমার প্রথম যে জিনিসটা মাথায় আসতে হবে যে আমি আমার ইন্টারেস্ট আছে কোন এরিয়াতে, এবং এই ইন্টারেস্টের সাথে কোন প্রফেশনের কানেকশন আছে, এবং সেই প্রফেশন দিয়ে আমি সোসাইটির কোনো একটা কোন কজটা আমি আসলে কি বলবো যে রিমুভ করতে পারবো, বা সোসাইটির কোন এরিয়াটাতে আমি কন্ট্রিবিউট করতে পারবো। এই কানেকশনটা যদি চিন্তা করা হয় তাহলে কিন্তু তুমি এইচএসসির পরে তোমার সাবজেক্ট চুজ করা, আন্ডারগ্রেডে কোন সাবজেক্ট চুজ করবে এবং সেটা থেকে তুমি কোন প্রফেশনে যাবে, এবং সেই প্রফেশনের সাথে তোমার সোসাইটির কন্ট্রিবিউশনের কি কানেকশন আছে সেটা তুমি বুঝে গেলে। আরেকটা বিষয় যেটা করতে হয় আমাদের, সেটা হচ্ছে যে শুধুমাত্র যে একাডেমিক ডিগ্রির উপরে তুমি ডিপেন্ড করবে তাহলে কিন্তু হবে না। এই যে তোমরা যারা এই যে এখন থেকে কাজ করা শুরু করেছো ভলান্টিয়ারলি, এই যে এত সুন্দর সুন্দর ইনিশিয়েটিভ নিয়ে তোমরা কাজ করছো, এই ধরনের কাজগুলোর জন্য কিন্তু একদম ক্লাস 8-9 থেকে আমাদের বাচ্চাদেরকে আমাদের মোটিভেট করতে হবে, সো দ্যাট তারা ওই বয়স থেকেই সোসাইটিকে কিভাবে কন্ট্রিবিউট করা যায়, একজন ভালো সিটিজেনের কি কি দায়িত্ব আছে, হ্যাঁ, জাতি হিসেবে একজন দেশের নাগরিক হিসেবে আমার কি কি দায়িত্ব আছে, সেটা আমি তখন থেকে যাতে আমার মধ্যে তৈরি হয়, এবং আমি আসলে যেই কাজটি করছি সেই কাজটি দিয়ে কিভাবে আমি দেশের কোনো একটা ডেভেলপমেন্টের সাথে কানেকশন খুঁজে পেতে পারি, সেটা নিয়ে ভাবতে হবে। আচ্ছা ম্যাম, উইল বি টেকিং এ কোয়েশ্চেন। শিওর। সেটা হচ্ছে যে আমাদের একটু আগে বলা হয়েছে যে আমাদের ক্যারিয়ার পিক করার জন্য আমাদের নিজস্ব ডিসিশন গুলো নিতে হবে এবং নিজের রেসপন্সিবিলিটি গুলো নিতে হবে। তো এখানে বাংলাদেশে একটা ডুয়েল সিচুয়েশন কাজ করে, যে আমি যখন আমার ডিসিশন নিতে চাই তখন আমাকে বলা হয় যে ইউ আর নট দ্য আর্নিং পারসন, ইউ আর নট দ্য কেপেবল পারসন, সুতরাং তুমি হচ্ছে যে এখন ডিসিশন দিতে পারবে না। ইউ গেট টু গিভ ইউর ডিসিশন ওয়েন ইউ গেট টু বি অ্যান আর্নিং পারসন অর আ কন্ট্রিবিউটিং পারসন। আর যখন সে আর্নিং পারসন বা কন্ট্রিবিউটিং পারসন হয়ে যায় তখন তার মেন্টাল স্টেট তো অ্যাডোলেসেন্টের অনেক উপরেই, so he doesn't get the same level of like creativity that an adolescent might have. So এই
ডুয়াল সাইকেল অফ পারপেচুয়েশন, এটা কি ব্রেক এক্স্যাক্টলি কিভাবে করা যাইতে পারে? বিকজ বোথ সাইডস হ্যাভ সাম ফর্ম অফ লাইক কমপ্লিসিটি ইন দিস। লাইক তোমার একটা কন্ট্রাডিক্টরি একটা সিচুয়েশন, যে আমি তোমাকে বলছি তুমি বড় হয়ে যাচ্ছ, নিজের ডিসিশন নিজে নিতে হবে, করতে হবে, কিন্তু সাবজেক্ট চুজ করার সময় বা ক্যারিয়ার চুজ করার সময় আমি তোমাকে সেই সুযোগটা দিচ্ছি না। আমি তখন বলে দিচ্ছি যে বাবা মা যে সাবজেক্টটা বলবে সেটাই পড়তে হবে। এরকম কিছু কি হাবিব বলতে চাচ্ছিলে? কাইন্ড অফ এরকমই, বাট অন্যান্য ইন জেনারেল ডিসিশনস এর ক্ষেত্রে। ইন জেনারেল ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটা জিনিস যেটা আমি বলছিলাম, যে ডিসিশন মেকিংটা অ্যানালিটিক্যাল হবে না, লং টার্ম কনসিকুয়েন্সেস কি হবে একটা ডিসিশনের সেইটা মেজার করবার মতো কগনিটিভ ডেভেলপমেন্ট 25 বছরের আগে হয় না, বা 21 বছরের দিকে হওয়া শুরু করে এবং এটা কন্টিনিউ করে 25 থেকে 30 বছর বয়স পর্যন্ত। এটা তো বোঝা গেছে। এবং এই সময়টাতে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে আমরা গাইডেন্স নিতে পারি। যেমন ক্যারিয়ারের মতো বড় জিনিসগুলো যখন আমাদেরকে চিন্তা করতে হবে, তখন আমরা ক্যারিয়ার কাউন্সিলর যারা আছে, বা আমি যে সাবজেক্টটা নিয়ে পড়ার কথা চিন্তা করছি সেইটা নিয়ে কারা পড়েছে বা কি করছে, বা আমি এমনও হতে পারে যে আমি এমন একটা সাবজেক্ট নিয়ে পড়বার চিন্তা করছি যেটা হয়তো খুব একটা পপুলার সাবজেক্ট না, বা আমার বাবা মা বা আমার আশেপাশে যারা অ্যাডাল্ট আছে তারা হয়তো বা জানেন না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার কাছে কি কি এভিডেন্স আছে, সেই এভিডেন্স গুলো তাদেরকে শো করা যে এইটার ফিউচার হচ্ছে এখানে এখানে আছে। তো যেই ডিসিশনটাই আমি নিতে চাচ্ছি না কেন, এটা সাবজেক্টের একটা এক্সাম্পল আমি দিলাম, সেই ক্ষেত্রে আমাকে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ এভিডেন্স গ্যাদার করতে হবে। যে এটা তো একটা কনফ্লিক্ট, এখন কনফ্লিক্টটা রিজলভ করবো আমি কিভাবে, যে আমি যে ডিসিশনটা নিচ্ছি এবং আমার এই ডিসিশনটা রিজেক্টেড হচ্ছে আমার প্যারেন্টস এর কাছে, যেহেতু আমার আর্নিং সোর্স নাই, আমার পাওয়ার নাই, অথরিটি না আমি, কিন্তু আমি যদি অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ রিসার্চ এভিডেন্স গ্যাদার করে আমার বাবা মাকে বলি যে দেখো এই এই বিষয়গুলো আছে, তখন কিন্তু তারা কনভিন্সড হতে বাধ্য। কারণ তারাও কোনো কোনো একটা জায়গায় স্টাক হয়ে আছে, বিকজ তাদের হাতে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ এভিডেন্স নাই। বুঝাতে Yes, পেরেছি? yes, Apu, that seems like a lot relatable to us. আচ্ছা আপু, আমরা মুভ অন করার আগে লাইভ থেকে কিছু প্রশ্ন দেবো যেগুলো একটু আগে ডিসকাশন হচ্ছিল তখন এসেছে। তো মেইনলি হচ্ছে যে ইন্টারাকশন নিয়ে। তো একজন বললো যে অনেক সময় অনেককে যখন বোঝাতে যায়, তারা যখন তাকে পাল্টা কোনো কমেন্ট করে কিংবা তাকে বোঝানোর চেষ্টা করে, তার মনে হয় যে এটা ওই মানুষটা তার ভালোই চাচ্ছে, কিন্তু তার কমেন্টটা আমাদের সহ্য হয় না, আমাদের লাগে যে মানে ভুল কথা বলছে বা তার সাথে আমাদের ইন্টারাকশন করতে ইচ্ছে হয় না। তারপর আরেকজন প্রশ্ন করেছিল যে তার জুনিয়ররা তার পার্সোনাল অ্যাফেয়ার নিয়ে বা তার পার্সোনাল লাইফ নিয়ে যখন প্রশ্ন করে, রিলেশনশিপ নিয়ে যখন প্রশ্ন করে, তখন তার অনেক মানে অসহ্য লাগে এবং তার অনেক অ্যাঙ্গার ইস্যুস দেখা যায়। তো এই মানুষের সাথে ইন্টারেকশন করার ক্ষেত্রে এই বয়সে আমাদের কি কি জিনিস মাথায় রাখা উচিত বলে আপু আপনার মনে হয়? আচ্ছা, প্রথম বিষয়টা হচ্ছে যদি বিরক্ত লাগে তাহলে অবশ্যই সেটা বিরক্ত লাগার মতোই কোনো বিষয়, এবং এই বিরক্তিটাকে একসেপ্ট করা এবং সেই মানুষ থেকে দূরে থাকার অভ্যাস তৈরি করা, সময় নেওয়া, নিজেকে একটু সময় দেওয়া। ওই মুহূর্তে হয়তো বা তার সাথে, সে যদি বয়সে বড় হয়ে থাকে, আমরা বেয়াদবি করতে চাই না বা আমরা তাকে হয়তো হার্ট করে কিছু বলতে চাই না, কিন্তু আমরা একটা ডিস্টেন্স নিয়ে নিতে পারি তার কাছ থেকে, নিজেকে সময় দেওয়ার জন্য এবং বুঝবার জন্য যে আসলে মানুষটির কথাটা কি বিরক্তিকর ছিল নাকি আমার মুড সুইং এর কারণে আমার অনেক বেশি বিরক্ত লাগছিল। রাইট? তো আমরা একটা ডিস্টেন্স নিয়ে তারপরে আবার যদি কমিউনিকেট করবার চেষ্টা করি, বা তারপর যদি আবার চিন্তা করার চেষ্টা করি, অনেক সময় দেখা যায় কি যে অনেক কাছের মানুষের অনেক কমেন্টও আমাদের স্ট্রেস ট্রিগার করে, এবং স্ট্রেস ট্রিগার করা মানে হচ্ছে আমার কর্টিসল হরমোন সিক্রেশন হচ্ছে ব্রেইনে বেড়ে যাচ্ছে, কর্টিসল হরমোন সিক্রেশন, এবং সেই কারণে আমি লজিক্যালি চিন্তা করতে পারবো না ওই সময়টাতে। তো সেই কারণে আমার একটু ব্রেক নিয়ে তারপরে যদি আমি আবার কথা বলা শুরু করি সেই মানুষটির সাথে, তাহলে হয়তো আমি পুরো সিচুয়েশনটাকে বুঝতে পারবো। আরেকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে কোনটা আমার পার্সোনাল বিষয়, কোনটা আমি পাবলিক বিষয়, কোনটা আমি শেয়ার করতে পারি। রাইট? তো যেগুলো আমি মনে করব আমার পার্সোনাল বিষয়, আমি তো অব্লিগেটেড না, আমি বাধ্য নই আমার পার্সোনাল বিষয় কারোর সঙ্গে শেয়ার করতে। এবং যেই মানুষটি একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইন্টারেস্ট শো করছে আমার পার্সোনাল বিষয়ে, আমি তাকে থামিয়ে দিতে পারি। আমি তাকে বলতেই পারি যে আমার মনে হয় না যে এই বিষয়টি তোমার জানবার দরকার আছে, বা আমি রেডি না আমার এই বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলতে। আমাদেরকে অ্যাসার্টিভ হতে হবে, যেখানে না বলা দরকার নাটা বলতে হবে, এবং এই না বলার অভ্যাসটা আরো ছোটবেলা থেকেই তৈরি হওয়া উচিত। কিন্তু তারপরও আমার মনে হয় যে টিনেজ বয়স থেকে এখন যারা শুনছে এই লাইফটা, তাদের তৈরি করতে হবে যে এই জায়গাটিতে না বলা প্রয়োজন, এবং আমি যেটাতে আনকমফোর্টেবল ফিল করব, কখনো নিজে কনফিউজ হবে না, না হওয়াটাই ভালো, যে এটাকে আমি ঠিক ফিল করছি নাকি ঠিক ফিল করছি না। অলওয়েজ
নিজের ইমোশনটাকে বুঝতে চেষ্টা করা, এবং যদি আমি আনকমফোর্টেবল হই সেটা থেকে আমি দূরে থাকবো। জি আপু, so that is an amazing answer to an amazing question. তো after that আমার আরেকটা কোয়েশ্চেন ছিল যে আমাদের শুরুতে কথা হয়েছে অ্যাবাউট আমাদের চাইল্ডহুড ফরমেটিভ এক্সপিরিয়েন্সেস গুলো নিয়ে। সো ওই ফরমেটিভ এক্সপিরিয়েন্স গুলোর থ্রুতে অনেকে হয়তো অলরেডি চলে গেছে, তাদের হয়তো অনেক ট্রমাটিক এক্সপিরিয়েন্স আছে অফ দ্য চাইল্ডহুড। তো এই এক্সপিরিয়েন্স গুলো নিয়ে একজন পার্সনের কিভাবে এক্স্যাক্টলি ডিল করা উচিত, কারণ অনেকে স্টিল ট্রাবলড হয় অ্যাবাউট দিস থিংস, এবং ব্যক্তিগতভাবে অনেক দেখেছি, সুতরাং সেই ব্যাপারে বললে একটু বেটার হতো। আচ্ছা, ট্রমা এক্সপেরিয়েন্স কিন্তু এটা ট্রমাই, এটা কিন্তু ব্রেইনে একটা লং টার্ম এফেক্টের মতো থেকে যায়, হ্যাঁ। এবং এই ধরনের এক্সপেরিয়েন্স গুলো নিয়ে উচিত আসলে প্রফেশনাল কারোর সাথে কথা বলা এবং কাজ করা, এবং সেটা যদি কারো পক্ষে সম্ভব না হয় অ্যাক্সেস করা, তাহলে সেই ক্ষেত্রে যে ইভেন্টটা নিয়ে সে ট্রমাটাইজ, বা যে ইভেন্টটা নিয়ে তার বিভিন্ন রকমের যেটা হয় যে ওই পুরোনো জিনিসটা বারবার চোখের সামনে ভেসে ওঠে, ফ্ল্যাশব্যাকে যায় বারবার, তাই না? তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, তার যদি লিখে ফেলতে পারে, জার্নাল লেখার অভ্যাসটা, এবং ছবি আঁকা, যে কোনো আর্ট এন্ড কালচার রিলেটেড যে কোনো অ্যাক্টিভিটিস, সেগুলো কিন্তু আমাদের ট্রমা হিল করতে অনেক হেল্প করে। এবং কথা বলার ক্ষেত্রে আমি বলবো যে কথা বলার ক্ষেত্রে অবশ্যই কোনো প্রফেশনাল কারোর সাথে কথা বলা, বিকজ এটা অনেক সেন্সিটিভ একটা বিষয়, ট্রমা খুবই সেন্সিটিভ একটা এরিয়া। এইটা আসলে সবার সাথে কথা না বলাই ভালো। আমরা অনেক সময় মনে করি যে আমাদের কাছের বন্ধু বা আমাদের কাছে যে আত্মীয় কাজিনরা যারা থাকে, বড় ভাই বা বোন, বা অনেক সময় বাবা মাকেও আমরা মনে করি যে তাদের সাথে ট্রমা নিয়ে কথা বলতে পারি, কিন্তু আমি অ্যাজ এ প্রফেশনাল যেটা সাজেস্ট করতে চাই যে ট্রমা জাতীয় কোনো জিনিস থাকলে সেটার জন্য অবশ্যই অবশ্যই প্রফেশনাল হেল্প নিতে হবে, এবং সেটাকে ইগনোর করা যাবে না। আর নিজেকে হেল্প করার জন্য লেখাটা খুব ভালো ইফেক্টিভ একটা মাধ্যম, এবং যে কোনো ধরনের আর্ট, যে কোনো মিডিয়াম অফ আর্ট হতে পারে সেটা। আচ্ছা আপু, হাবিবের সো কানেক্টর ড্রপ করেছে। না, আমার কানেকশন ড্রপ করেনি আপু। আবিদের নেক্সট কোশ্চেনটা ভিডিও অন করতে একটু সমস্যা হচ্ছে, আই গেস একটু পরে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে। আচ্ছা, তো পরের প্রশ্নটি করতে চাচ্ছি আপু, আপনি যেটি বলছিলেন যে আমাদের আশেপাশের ফ্যাক্টর গুলো অনেক ইম্পর্টেন্ট, কাদের সাথে আমরা মিশছি, তাদেরকে আমরা মেন্টর হিসেবে গ্রহণ করছি, এবং দেখা যায় যে এই বয়সে যখন আমরা কাকে আমরা মানে আইডল হিসেবে মেনে নেব বা মেন্টর হিসেবে নেব, কার থেকে আমরা অ্যাডভাইস নিব, কিংবা আমাদের যে বন্ধু বান্ধব বা আশেপাশের কোম্পানি যাদের সাথে আমরা চলাফেরা করি, তো অনেক সময় আমরা মিসগাইডেড হয়ে যাই, বা অনেক সময় অনেক ভুল কোম্পানির সাথে পড়ি বা ভুল মেন্টরের থেকে আমরা অ্যাডভাইস চাই। তো আপনার কি অ্যাডভাইস থাকবে যাতে আমরা আমরা কেমনে বুঝবো যে আসলে এই মানুষটা আমাকে সঠিক উপদেশটি দিতে পারবে, বা আমার এই বন্ধুটাই আসলে আমার জন্য মানে ভালো হবে ফিউচারে? এইটা বোঝার জন্য একজন টিনেজ হিসেবে আমার কি জিনিস মাথায় রাখা উচিত? প্রথম বিষয় হচ্ছে যে পিয়ার গ্রুপের কাছে কোনো সাজেশন না চাওয়া, কারণ তোমার বয়সী যে বাচ্চাটি ব্রেন ডেভেলপমেন্টের অ্যাসপেক্ট থেকে যদি চিন্তা করি, ওর ব্রেনের ডেভেলপমেন্ট তোমার ব্রেনের ডেভেলপমেন্ট কিন্তু একই রকম, একটু কম বেশি হতে পারে ডিপেন্ডিং অন দ্য এক্সপেরিয়েন্সেস অ্যান্ড এক্সপোজার। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে মেন্টরও যদি তুমি চুজ করতে চাও কাউকে, তোমাকে বুঝতে হবে যে কাকে আমি মেন্টর হিসেবে চুজ করছি, সেই মানুষটি আসলে কেমন, সেই মানুষটি কতটুকু সফল আছে, এবং সফল শুধুমাত্র তার ক্যারিয়ারের জায়গাটাতে না, তার ব্যক্তিগত জীবনেও। আরেকটা বিষয় হচ্ছে তার আসলে এক্সপোজার কতটুকু আছে, সে আমার থেকেও, আমি যে তার কাছে জানতে চাচ্ছি সে কতটুকু জানে বা বোঝে। সবচেয়ে ভালো হয় যদি বাবা মার সাথে এই যোগাযোগের জায়গাটা আমরা ওপেন করে দিতে পারি, এই জায়গায় যদি কোনো ধরনের রেস্ট্রিকশন না থাকে। কারণ বাবা মা কোনোভাবে অ্যাবিউসিভ হবে না যদি বাবা মার সেই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে। বাবা মা কখন অ্যাবিউসিভ হয়, যখন হচ্ছে বাবা মা বোঝে না, না বুঝে একটা কথা বলে ফেলছে, তখন সেই বিষয়গুলো আমাদের জন্য অনেক অ্যাবিউসিভ হয়ে যেতে পারে, সেই কমেন্ট গুলো বা সেই কনভারসেশনটা। কিন্তু বাবা মা কখনোই জেনে শুনে তো সন্তানের ক্ষতি চাইবে না। থার্ড পার্টি কেউ যদি হয়, সে হয়তো বা জেনেই হোক বা না জেনেই হোক, সে আমার জন্য একটা ক্ষতিকর মানুষ হয়েই যেতে পারে। আজকাল যে ধরনের অ্যাবিউসিভ ঘটনার কথা আমরা ভাবছি, বিকজ ইউ নেভার নো যে তোমার মেন্টালি তোমার ড্রাগ ডিলার হবে কিনা। তুমি যাকে হয়তো বা ভাবছো যে সে তোমাকে গাইড করতে পারবে, সেই যে তোমাকে সেই যে ড্রাগের সোর্স হিসেবে তোমার জীবনে কাজ করবে না, ইউ নেভার নো। কিন্তু বাবা মা কখনো শুনিনি বা এটা নাই যে বাবা মা তোমাকে ড্রাগ দিবে বা বাবা মা তোমাকে মিসগাইড করবে।
Yes, I think that is a particularly enlightening matter because আমাদের অনেকেরই মেন্টর চুজ করাতে একটা ইস্যু হয়ে থাকে এবং সেই মেন্টর চুজ যদি ভালো মতো হয় তাহলে আমাদের ফরম্যাটিভ ইয়ার্স গুলাও অনেক ভালোভাবে যেতে পারে। সুতরাং I guess everyone should take note of that. So moving on, একটা মোটামুটি common question. So adolescents in our country often face a lack of health awareness কারণ আমাদের ফিজিক্যাল এডুকেশনের স্টাডি বুকটা আমার মনে হয় না যে আমার স্কুলের ক্লাসমেটরা কেউ ঠিক মতো খুলেও দেখে। Most of the classes they use to bunk. So as an adolescent, how should he or she tackle the physical changes and the health complexities? Because parents দের সাথে usually তো এটা নিয়ে কথা বলে না তারা। সুতরাং what should be the step that he should take? প্রথম যে বিষয়টা হচ্ছে যেটা তুমি বলছিলে যে ফিজিক্যাল এডুকেশনের ক্লাসগুলো আমরা অ্যাটেন্ড করি না। কেন অ্যাটেন্ড করে না বাচ্চারা? বিকজ ওই ক্লাসগুলো ইন্টারেস্টিং হয় না, ওই ক্লাসগুলোর ইম্পর্টেন্স আমরা বাচ্চাদেরকে বোঝাতে পারি না, বা ওই ক্লাসগুলোর ইনস্ট্রাক্টর যেভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করা দরকার তিনি হয়তো বা ওই অ্যাডিকুয়েট ইনফরমেশন এবং রিসোর্সেস তার হাতে নাই, সেইভাবে তিনি করছেন না। স্কুলে ফিজিক্যাল এডুকেশনের কোনো অল্টারনেটিভ হতে পারে না, কারণ স্কুলে তুমি একটা তোমার পিয়ার গ্রুপের সাথে শেখার সুযোগ পাচ্ছ, ইন্টারঅ্যাক্ট করতে পারছো, গ্রুপ ডিসকাশন হচ্ছে, যেটা বাড়িতে আমাদের বাংলাদেশি কালচারে দেখা যায় অনেক সময় ছেলে বাচ্চাদের ক্ষেত্রে বাবার সাথে ওই ওপেন অ্যাক্সেসটা থাকে না কথা বলবার, বা মায়ের সাথেও থাকে না। তো সেটা আসলে স্কুল থেকেই হতে হবে। আমি আবার অ্যাটেনশন অ্যাড্রেস করতে চাই থ্রু দিস লাইভ যে যারা এই ধরনের স্কুলে এই দায়িত্বে আছেন তারা প্লিজ এটাকে অ্যাড্রেস করবেন, যে এইটা হতে পারে, বা যে যারা তোমরা এরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে যদি কোনো ধরনের গ্রুপ অ্যাক্টিভিটিস থাকে। আমি জানি যে অনেকেই সেক্স এডুকেশন নিয়ে কাজ করছে, ফিজিক্যাল এডুকেশন নিয়ে কাজ করছে বাংলাদেশের স্কুলের বাইরে বিভিন্ন অর্গানাইজেশন। আরো জোরালো ভাবে সেই কাজগুলোকে করতে হবে, বিকজ এইটার কোনো অল্টারনেটিভ নাই। এবং আমরা যদি ফিজিক্যাল এডুকেশনের জায়গাটাতে বা সেক্স এডুকেশনের জায়গাটাতে যদি আমরা ওপেন হতে পারি এবং আমরা যদি বাচ্চাদেরকে ঠিকভাবে ট্রেন করতে পারি, অনেক প্রবলেম আমরা মিনিমাইজ করে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আই গেস আমাদের যে সিনিয়র যারা রয়েছেন এবং বাকিরা এটি মাথায় রাখবেন। আসলে অনেক সময় দেখা যায় বায়োলজিতে যখন চ্যাপ্টার 9 বা মানে রিপ্রোডাক্টিভ চ্যাপ্টার গুলো আছে আমাদের টিচাররা ওগুলো পড়াতে চান না। আই গেস আমাদের মানে সিনিয়র মানুষজন যাদের কর্তব্য এই দায়িত্বটি রয়েছে এগুলো মাথায় নেওয়ার, তারা একে মাথায় রাখবেন। আচ্ছা, সো আপু আই গেস এটা আমাদের সেট কোশ্চেনের মধ্যে লাস্ট। তো এটা হচ্ছে যে একটু ট্রিকি কজ মানে এখানে দুটো প্রশ্ন আমি একসাথে করব। তো প্রথমটা হচ্ছে যে আসলে আমাদের যখন আমরা একজন পরিপূর্ণ মানে বয়স্ক মানুষ হিসেবে সমাজে রয়েছি, তো আমাদের তো বেশ কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমাদের পারিবারিক দায়িত্ব কর্তব্য রয়েছে, আমাদের সামাজিক রয়েছে, ইভেন আমাদের দেশের প্রতিও নিজেদের বেশ কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। তো এই কি কি ধরনের আসলে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে যেগুলো আমাদের পালন করা উচিত একজন তরুণ হিসেবে, বা যেগুলোর জন্য নিজেকে তৈরি করা উচিত বলে আপনি মনে করেন? এবং দ্বিতীয় পার্ট এই প্রশ্নের সেটি হচ্ছে যে এই এত সব দায়িত্ব এবং কর্তব্যের সাথে মানিয়ে নিতে নিতে দেখা যায় আমরা আমাদের নিজেদের যে স্বকীয়তা অর্থাৎ নিজেদের স্বপ্ন বা নিজেদের যে ইচ্ছা অনেক সময় এগুলো পূরণ করতে পারি না বা নিজেদের দিকে মনোযোগ দিতে পারি না। আমি আমার পরিবারের দায়িত্ব কর্তব্য দিকেই শেষ, বা সামাজিক দায়িত্ব এবং সবকিছু মেনটেন করতে আমার সময় সব চলে যায় বা এনার্জি থাকে না টু বি অনেস্ট। তো মানে এই দুইটার মধ্যে দায়িত্ব এবং কর্তব্য পূরণ করা এবং নিজের সক্রিয়তা ধরে রাখা বা নিজের স্বপ্ন পূরণ করা, এর মধ্যে ব্যালেন্সটা আসলে কিভাবে রাখা যায়? খুবই সুন্দর একটা প্রশ্ন। প্রথম কথাটাই হচ্ছে যে বাসার প্রতি কি কি দায়িত্ব কর্তব্য আছে, যেটা আমি একটু আগেও বলেছিলাম যে বাড়ি একটা বাসা ম্যানেজমেন্ট করবার জন্য বাসার একজন সদস্য হিসেবে তোমার কি কি কাজ করা উচিত, সেই কাজগুলোকে করা, ভাগ করে নেওয়া পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলে। দ্বিতীয় যেটা হচ্ছে নিজেকে নিজে প্রশ্ন করা আসলে, যে আমি ধরো ফর এক্সাম্পল তোমাদের এখন যেই বয়স বা যেই স্টেটাস, তোমরা কেন এই রিফ্লেক্টিভ টিন এরকম একটা কাজের কথা ভাবলে? তার মানে নিজেকে নিজে প্রশ্ন করেছিলে যে আমি আসলে কি করতে চাই। এবং এটা কিন্তু তোমাদের একটা স্বপ্নের মতোই, তোমাদের একটা শখের কাজ বলেই আমি ধরে নিব। এটা তোমাদেরকে কেউ প্রেশার দিয়ে করাচ্ছে না। ইউ পিপল আর সেলফ মোটিভেটেড, রাইট? নিজেরা কিন্তু মোটিভেটেড হয়ে ডিসিশনটা নিয়েছো। তার মানে হচ্ছে নিজেরা নিজেদেরকে প্রশ্ন করেছো, চিন্তা করেছো, এবং সেই চিন্তার সুযোগটা আমার বলতে হবে যে অবশ্যই তোমাদের প্যারেন্টসরা তোমাদেরকে দিয়েছিল বলেই তোমরা চিন্তাটা করতে পেরেছিলে। এখন সমস্যাটা হয়ে যায় কিছু কিছু পরিবারে যে বাচ্চাদেরকে চিন্তা করতেই আমরা দেই না, আমরা শুরুতেই বলে দিই ডোন্ট থিঙ্ক, ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্য কান্ট্রি, বা দেশের কি হবে, সমাজের কি হবে। কিন্তু সেটা না করে আমরা যদি বাচ্চাদেরকে প্রশ্ন করি যে তুমি আসলে কি করতে চাও, প্রত্যেকটা জন্মদিনে
কেক কাটার সাথে সাথে যদি তাকে আমরা এই প্রশ্নটা করতে চাই যে হ্যাঁ তোমার এই বছর জন্মদিন হলো, তোমার এই বয়সটা হলো, তুমি এখন কি করতে চাও? তোমার কি মনে হচ্ছে যে তুমি এখন সোসাইটির জন্য কিছু করতে চাও, বা তুমি তোমার পাশের বাসার নেইবরের জন্য কিছু করতে চাও, বা তুমি তোমার ফ্যামিলির কারো জন্য কিছু করতে চাও? এই প্রশ্নটা যখন আমরা করব তখন কিন্তু একটা বাচ্চা চিন্তা করে যে আসলে আমি কি করতে চাই, বা আমি কোন মানুষটার জন্য কি করতে চাই, রাইট? তো সেখান থেকেই শুরু হবে কর্তব্যগুলো, এবং কর্তব্য কখনো চাপিয়ে দিলে হবে না। আজকে এই রিফ্লেক্টিভ টিম তোমরা যেভাবে মোটিভেটেড হয়ে কাজ করছো, এটা যদি কেউ তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিত, স্কুলের কোনো অ্যাসাইনমেন্ট হতো, কোনো প্রেশার থাকতো, এবং আমি যদি তোমাদেরকে নাম্বার থাকতো, স্কোর থাকতো যে তোমাদেরকে এই যে এটা কিন্তু একটা পরীক্ষা, 10-এর মধ্যে দেখি কে কত পাচ্ছ, তাহলে কিন্তু এই মোটিভেশনটা বা এই যে এনথুসিয়াজমটা দেখতে পাচ্ছি এটা দেখতে পেতাম না, ওইটা হলো আমি রাইট? নাই, আমি নাই। এক্স্যাক্টলি। তো সেই জায়গাতে কিন্তু একই একই কাজ আমি যদি তোমাকে জাস্ট প্রশ্ন করি যে তুমি আসলে কি করতে চাও, এবং জন্মদিনগুলো কিন্তু আমাদের মানে জীবনে অনেক স্পেশাল এক একটা দিন। সো ওই দিনগুলোকে যদি আমরা ইউটিলাইজ করি, যদি জিজ্ঞেস করতে পারি যে তুমি কি করতে চাও, এবং আজকে থেকে যদি তোমরাও এটা চিন্তা করো যে বন্ধুকে সেলিব্রেট করার সময় বন্ধুকেও যদি জিজ্ঞেস করো দোস্ত এই জন্মদিনে কি করবি, কেক তো কাটলাম, আমরা সেলিব্রেট করলাম, কোন একটা সোশ্যাল কজ আসলে রিডিউস করতে চাস বা রিমুভ করতে চাস, বা কোন কাজটা তুই করতে চাস, আমরা থাকবো তোর সাথে। Yes, ক্লিয়ার ma'am. হয়েছে? That was অ্যামেজিং। very- আসলে আমরা মানে এই বয়সে আপনি যেটা একটু আগে বললেন, আমরা সবসময় স্বাধীনতা চাই, বা আমরা চাই যে আমরা স্বাধীন হব, নিজেরা নিজে করবো, তাই এই বয়সে চাপিয়ে দেওয়া কোনো কিছু উচিত না আসলে। না। আচ্ছা, তো আমাদের সেট কোশ্চেন আপাতত শেষ। আমরা লাইভ থেকে কিছু প্রশ্ন নিব। তো কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করছিল যে মানে these days I am facing the same problem. It's like I have a lots of things to do and I'm giving my time and efforts too. But I feel even though I am trying my level best at the work, I'm not progressing at all and I'm just stuck at a certain point. What can I do now? This thing is really hitting me hard and I am losing motivations gradually. একটা জিনিস মনে হয় হচ্ছে যে অনেকগুলো কাজ একসাথে করতে যাচ্ছে, এবং কাজগুলো হয়তো বা একটা একটার সাথে ক্ল্যাশ করছে, যদিও ক্লিয়ার বোঝা যাচ্ছে না এখানে। এগুলো আসলে অনেক স্টেপ বাই স্টেপ অনেক ইনফরমেশন নিতে হয়, তারপর সাজেশন দেওয়া যায়। তারপর আমি বলবো যে অর্গানাইজ করতে হবে, কম্পার্টমেন্ট গুলোকে আলাদা করতে হবে। কম্পার্টমেন্ট গুলোকে যদি আলাদা করে ফেলতে পারি, তখন আসলে বুঝতে পারবো যে কোনটার জন্য কি জব রেসপন্সিবিলিটিস আমার আছে, কি কি করতে হবে, এবং স্টেপ গুলোকে যদি ছোট ছোট অবজেক্টিভে ভাগ করতে পারি। হ্যাঁ, যে এতটুকুন এইটা করব, যে আজকে স্যাটারডে, আজকে শুধু এই কাজটাতে এতটুকু ফোকাস করব, বা এই কাজটাতে আমি হয়তো বা খাওয়া ঘুম সবকিছুর পরে 8 ঘন্টা কাজ করছি, তো 8 ঘন্টার মধ্যে আমার এই কাজটা আসলে কয় ঘন্টা ডিমান্ড করে, বা এই কাজটাকে আমি কয় ঘন্টা দিলেই এনাফ, এর বেশি সময় দিব না। অনেক সময় দেখা যায় যে আমরা এমন একটা কাজে হয়তো বা 8 ঘন্টা দিয়ে দিলাম আজকে, অন্য কাজগুলোতে আর সময় দিতে পারলাম না, সেটা যাতে না হয়। যে আমার 10টা কাজ আমার হাতে থাকতে পারে, তো 10টা কাজের মধ্যে কোনটাকে কতটুকু সময় দিব, কোনটার জন্য কতটুকু এফোর্ট দিতে হবে, সেটা যদি আমরা একটু আসলে বুঝতে চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, আমি আমাদের দর্শকদেরকে বলবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারবেন, কত আমরা লাইভ থেকে প্রশ্ন নিচ্ছি। তো আমাদের আরেকটা প্রশ্ন ছিল এখানে। ওয়ার্দা আশরাফ ম্যাম থেকে, if an adolescent feels like she or he is having trouble adjusting with parents due to generational gap and feeling discouraged to share sensitive issues that are bothering them, what should a teenager or parents do in that situation? যথেষ্ট একটা মানে relevant question. রেলিভেন্ট, এবং এটা খুবই কমন একটা সিনারিও আমি যতটুকু জানি, যে আমরা অনেক সময় সেনসিটিভ ইস্যুস গুলো প্যারেন্টসদেরকে শেয়ার করতে পারি না। যেটা বললাম যে এই জায়গাগুলোতে আসলে প্যারেন্টসদের রোলটাই অনেক ইম্পর্টেন্ট, যে আমাকে আসলে অ্যাজ আ প্যারেন্ট সেই ডোরটা ওপেন করতে হবে, সেই গ্রাউন্ডটা তৈরি করতে হবে, যাতে আমার সন্তান এসে আমার সাথে শেয়ার করতে পারে। এবং জেনারেশন গ্যাপ থাকাটাই স্বাভাবিক, কারণ একজন মা হয়, হয় তার 25 বছর বয়সে হতে পারে বা 20 বছর, মিনিমাম 20 বছর বা 25 বছরের একটা জেনারেশন গ্যাপ তো মায়ের সঙ্গে থাকে, বাবার সাথে আমাদের কালচারে আর একটু বেশি থাকে। তো এই জেনারেশন গ্যাপটা আমাদের আসলে মেনে নিতে হবে। মেনে নিয়ে আমার সন্তান আসলে যেই জিনিসটা দেখতে পাচ্ছে, যেই জিনিসটা এক্সপেরিয়েন্স করছে, সেটা আমি করছি না, এটা খুবই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমার সন্তানের রিয়ালিটিটা আমাকে মেনে নিয়ে একসেপ্ট করেই কিন্তু তার সাথে আমাকে কমিউনিকেট করতে হবে। আমি আমার
16 বছর বয়সে আমি কি করেছি সেটার সাথে আমার সন্তানের 16 বছর বয়সের সিনারিও কিন্তু এক না। প্রেক্ষাপট অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছুই তো পরিবর্তন হয়ে গেছে, তাই না? সেই জায়গাটা আমাকে মেনে নিতে হবে এবং শুনতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখন শোনা শুরু করব তখন কিন্তু আমার সন্তানের আর অল্টারনেটিভ কোনো মানুষ খুঁজতে হবে না, বা অল্টারনেটিভ কোনো সোর্স থেকে তাকে কোনো সাজেশন নিতে হবে না। সে কিন্তু অটোমেটিক্যালি আমার কাছেই আসবে সাজেশন নিতে, আমার সঙ্গে শেয়ার করবে। এবং কোনো কোনো ক্ষেত্রে আমার মনেই হতে পারে যে আমার নলেজ এনাফ না, আমার সন্তান আমাকে যে প্রশ্নটি করছে বা আমার সন্তান যে বিষয়টি নিয়ে আমার সাথে শেয়ার করতে এসেছে সেই বিষয়টি নিয়ে কথা কোনো সাজেশন দেওয়ার মতো নলেজ আমার নাই থাকতে পারে, স্কিল আমার নাই থাকতে পারে, কিন্তু আমাকে শুনতে হবে। আমার শোনাটাই তার জন্য অনেক বড় একটা সলিউশন। সবসময় বাচ্চার সলিউশনের জন্যই যে আমার সাথে কথা বলতে আসছে তা কিন্তু না, হয়তোবা সে আমার সাথে কথা বলার পরে সে নিজেই তার সলিউশনটা বের করতে পারবে, কিন্তু ওই শোনার মানুষটিরই অভাব থাকে এবং ওই শোনা খুঁজতে যায় বাবা মা যখন শোনে না অন্য জায়গাতে, এবং তখনই কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম তৈরি হয়। Yes, ma'am. Abid, can you put that question on the screen? হ্যাঁ আচ্ছা, এটা আই গেস আপু একটু আগে আনসার করেছিল, তাও যদি আর একটু রিপিট করতেন। হুম হুম। যে আমরা টিনেজার্স আমরা অনেক সময়, হ্যাঁ আমাদের এইম যেটি রয়েছে আমরা করতে পারি না এক এক সময়। আচ্ছা, মানে পাজল হয়ে যায় যে কোন জায়গাতে আসলে ই করবে। আমার মনে হয় যে টিনেজ বয়সটাকে এক্সপ্লোর করা উচিত, যা যা এক্সপ্লোর করতে ইচ্ছা করে সেগুলোকে এক্সপ্লোর করে দেখা, এবং এক্সপ্লোর করে দেখে একটা সময় পরে গিয়ে লাইক আন্ডারগ্র্যাড পর্যন্ত, আন্ডারগ্র্যাডের সাবজেক্টটা তো চুজ করে ফেললে তারপরে যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর ইন্টারেস্ট থেকে থাকে সেগুলোকে এক্সপ্লোর করতে থাকা, বিকজ ইউ নেভার নো ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর কোন কাজটা আসলে তোমার প্রফেশনে গিয়ে পরবর্তীতে তোমাকে হেল্প করবে। আমি এখানে And আমার নিজের ব্যক্তিগত জীবনের একটা এক্সাম্পল দিতে পারি। সেটা হচ্ছে যে আমি বেসিক্যালি আমার ক্যারিয়ার শুরু করি প্রি স্কুল টিচার হিসেবে। হ্যাঁ, তো প্রি স্কুল টিচার মানে ছোট বাচ্চাদেরকে নিয়ে কাজ করা। ছোট বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে গেলে আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র এবিসিডি শিখাবে, খেলবে, নার্সারি রাইমস করবে, এগুলো করলে হবে, এর বেশি কিছু না। কিন্তু সেটার জন্য অনেক রকমের স্কিলের দরকার আছে। সেটার জন্য একজন ভালো প্রি স্কুল টিচারকে ভালো গান গাইতে জানতে হয়, নাচ জানতে হয়, ভাষার দক্ষতা থাকতে হয় ভালো, এবং থিয়েটারের অভিনয়ের দক্ষতাও থাকতে হয়, ড্রামাও বুঝতে হয়। তারপরে হচ্ছে সাবজেক্ট নলেজ। তারপরে এছাড়া আরো বড় এরিয়া যেটা হচ্ছে যে অনেক বেশি টেকনিক্যাল হতে হয়, অনেক বেশি এক্সিকিউটিভ ফাংশনিং লেভেল অনেক অ্যাডভান্স হতে হয়, যে একই সাথে অনেকগুলো ডিসিশন নিতে হয়। হ্যাঁ, মাল্টিপল টাস্কিং এর ইয়ে থাকতে হয়, এবিলিটি থাকতে হয়। তারপর হচ্ছে ইমিডিয়েট ডিসিশন চেঞ্জ করবার মতো ক্ষমতা থাকতে হয়। তো এগুলো সবকিছু মিলে কিন্তু একজন ভালো প্রি স্কুল টিচার হতে পারে। তাকে চাইল্ড ডেভেলপমেন্টের নলেজ থাকতে হবে, ব্রেইন ডেভেলপমেন্টের নলেজ থাকতে হবে, দেন মেন্টাল হেলথ সম্পর্কে তার নলেজ থাকতে হবে, এবং বাচ্চা যদি ট্রমা থাকে সেই ট্রমা নিয়ে যে বাচ্চাটি ক্লাসে আসবে তাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটাও তাকে জানতে হবে। তো এত সবকিছু জানবার জন্য কিন্তু সেই মানুষটাকে তৈরি হতে হবে ওভাবে। কিন্তু আমার যে সুবিধাটা হয়েছে, আমার এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো যেটা আমার টিনেজ বয়স থেকে বা ছোটবেলা থেকে আমার লাইফে ছিল, সেগুলো কিন্তু আমার এই প্রফেশনাল কাজে এসে আমার পারফরমেন্সটা অনেক ইমপ্রুভ করেছে, এবং আমি কিন্তু আমার জায়গাতে অনেক ভালো করে কাজ করতে পেরেছিলাম শুধুমাত্র আমার এই স্কিল গুলো ছিল বলে। এবং আমাকে একটা সময় থিয়েটার স্কুলে ভর্তিও হতে হয়েছে ড্রামা শেখার জন্য, বিকজ রোল প্লে বলে একটা বিষয় আছে প্রি স্কুলারদের সাথে যেটা করতে হয়, এবং আমি কিন্তু অনেক বড় হয়ে থিয়েটার স্কুলে গেছি। তোমার টিভি প্রোডাকশন, যে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট, এই এই জ্ঞানগুলোও তোমার থাকতে হবে একজন প্রি স্কুল টিচার বা আর্লি ইয়ার্স টিচার হতে হলে, বিকজ তোমাকে বিভিন্ন ইভেন্ট নামাতে হবে, নিউজ লেটার বানাতে হবে, নিউজ লেটারের জন্য একটা ম্যাগাজিন কিভাবে পাবলিশ হয়, কি কি কন্টেন্ট থাকতে পারে সেটার নলেজ থাকতে হয়, ইভেন্ট স্টেজ পারফরমেন্স কিভাবে হবে সেইটা, ওই স্টেজটাকে লিড দেওয়ার মতো ক্যাপাসিটি থাকতে হবে। তো অনেকগুলো কাজ এখানে। তো সেই কারণে যত বেশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যত বেশি যেই যেই দিকে তোমাদের আসলে ইন্টারেস্ট গ্রো করবে সেগুলো এক্সপ্লোর করলে সেটা কি একটা সময় গিয়ে তোমার প্রফেশনাল লাইফে একটা পজিটিভ ইনফ্লুয়েন্স থাকবে সেটা। আচ্ছা yes, ma'am. আপু, ওয়ার্দা ম্যামের আরেকটা ফলো আপ কোশ্চেন ছিল। হ্যাঁ আচ্ছা, যে আপনি যেটি উত্তর দিচ্ছিলেন এর আগে, যে যখন প্যারেন্টসরা সাপোর্টিভ থাকে না বা
তো সেই সময় কি কোনো মিডিয়েটর বা এক্সপার্ট বা কাউন্সিলর সাজেস্ট করা যায় নাকি? কাউন্সিলর অবশ্যই, আমি আগেও বলেছি যে প্রফেশনাল কারোর সাথে কথা বলতে হবে, প্রফেশনাল হেল্প নিতে হবে। এখানে কোনোভাবেই আম, কোনো নন প্রফেশনাল কারোর সাথে কথা বলবার সুযোগ নাই, না বলাটাই ভালো। যেমন ধরো তুমি যদি ক্যারিয়ার নিয়ে ভাবতে চাও, তো ক্যারিয়ার নিয়ে যারা কাজ করে, ধরো তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছ, তো এই জায়গাটাতে তোমাকে আসলে আসলে চিন্তা করতে হবে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে এখন তাদের সাথেও কথা বলা, এবং তোমার আসলে সেই কোয়ালিটিস গুলো আছে কিনা, ইন্টারেস্ট আছে কিনা, বা যে কাজগুলো করতে হবে, যে স্ট্রেসটা নিতে হবে সেই স্ট্রেসটা নেওয়ার মতো, বা এখানে বিষয়টা হচ্ছে কি, রেজিলিয়েন্স সবার বা কোপিং মেকানিজম সবার একই লেভেলের থাকে না। কেউ হয়তো রাতে 4 ঘন্টা ঘুমালেও হয়, কারোর জন্য হতে পারে 10 ঘন্টা ঘুমালে পরে সেটা তার জন্য ইনাফ হয়। তাহলে আমাকে যেই কাজটা আমি চুজ করছি, সেই কাজটা চুজ করার আগে আমাকে চিন্তা করতে হবে যে আমি যদি 10 ঘন্টা ঘুমানো মানুষ হই এবং আমার ওই কাজ যদি ডিমান্ড করে যে আমি 4 ঘন্টার বেশি ঘুমাতে পারবো না, তাহলে আমি কাজ না করাই ভালো, ওটা আমি করবো না। টিনেজদের আরেকটা বিষয় আমি বলে দিতে চাই যে টিনেজরা অনেক লেট নাইটে ঘুমায় এবং সকালে দেরি করে উঠবে, এবং এটা নিয়ে খুব পপুলার একটা ইয়ে আছে, টেড টক আছে। আমি একজন সাইকিয়াট্রিস্ট, উনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আমি ওনার নামটা ভুলে গেছি, কিন্তু খুবই পপুলার একটা টেড টক আছে, স্লিপ ডিউরিং টিনেজ দিয়ে সার্চ করলেই পাবে হয়তোবা তোমরা, এবং এটা রিসার্চ এভিডেন্স আছে অনেক, যে মেলাটোনিন যে হরমোনটা আমাদের ঘুমের জন্য কাজ করে, সেই হরমোন সিক্রেশনটা বাড়ে হচ্ছে লেট নাইটে টিনেজ বয়সে, যে কারণে তারা দেরিতে ঘুমাতে যায়, এবং ওইটা ফল করে হচ্ছে দেরি করে সকালে, তো তারা দেরি করে ওঠে, এবং এই জন্য কিন্তু তারা প্রপোজও করেছে যে টিনেজারদের স্কুল আওয়ারটা দেরিতে শুরু করার জন্য দিনের বেলায়। I hope our institution will take note of that, কারণ 6:30 ঘুম থেকে উঠতে it's a mess. আমার এমন পরিস্থিতি হয়েছে যে আমি 7টা বাজে উঠে আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আমাকে কলেজে দৌড় দেওয়া লাগছে। আবিদ্রা মাঝে এটা মধ্যে আপনার দোষ, এটা আপনার ঠিক করা উচিত। আচ্ছা আপু, আমরা আরেকটা লাইভ থেকে প্রশ্ন নেব। এটা আমরা এর আগেও ডিসকাস করেছি আই গেস, মানে টিনেজারদের সবসময় ডিসিশন মেকিং এ ওরা খুব বেশি কনফিউশন ফেস করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় প্যারেন্টসরা আমাদেরকে একটা সাজেশন দিয়েছে, তাদেরকে আমরা মানে করার পর, তার সাথে শেয়ার করার পর, কিন্তু সেই সাজেশনটা আসলে আমার পছন্দ হয় না, বা আমার মনে হয় যে না, আসলে আমার মনে হয় অপোজিট কিছু করলে বেটার হবে। তো সেই ক্ষেত্রে যখন আমরা এই কনফিউশনে ভুগি, সেই ক্ষেত্রে আসলে আমাদের কি করা উচিত? মজার বিষয়টা কি জানো, যে আমার আমার আই হোপ যে প্যারেন্টসরাও শুনছেন এই লাইভটা, যে আমরা ছোটবেলা থেকে এত বেশি না শুনে শুনে বড় হই, তো বাবা মারা ঠিক জায়গাতে না বললেও আমরা বিরক্ত হয়ে যাই, যে এই বিরক্তিগুলো ছোটবেলায় প্রকাশ করতে পারি না, টিনেজে এসে প্রকাশ করে ফেলি, এবং বেঠিক হলেও আমরা ওই রাগটা প্রকাশ করি বা তাদের কথাটা শুনবো না। যেটা আমি বারবারই বলবো, যে যেই ডিসিশনটা তোমার মনে হচ্ছে ঠিক, তুমি নিজে সেটা নিয়ে এভিডেন্স গ্যাদার করো যে তোমার ডিসিশনটা আসলে কতটুকু ঠিক। তুমি নিজে পড়াশোনা করো, তুমি মানুষের কাছ থেকে ইনফরমেশন নাও, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ এভিডেন্স নিয়ে দেন তুমি বাবা মার সাথে কথা বলতে বসো। এবং বাবা মায়ের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে, যখন সন্তানরা আসলো কথা বলতে এবং এভিডেন্স নিয়ে আসলো, আপনাদেরও যদি সেটার পক্ষে বিপক্ষে কোনো এভিডেন্স থেকে থাকে, আপনারাও রিসার্চ করেন, আপনারাও সেটা নিয়ে বসেন, তারপর দুজনে মিলে, এটা একটা টিম ওয়ার্ক, দুজনে মিলে সেই এভিডেন্স গুলোকে নিয়ে আপনারা বসেন এবং অ্যানালাইজ করেন যে এই এই ডিসিশনটার পক্ষে আসলে কতগুলো এভিডেন্স আছে, বিপক্ষে কতগুলো এভিডেন্স আছে, তারপরে গিয়ে ডিসিশনটা নিই আমরা একসাথে। All right, ma'am. So, Apu, again. So in this entire session, we learned that আপুকে আপু বলতে হবে এবং আমরা যাতে ব্রিটিশ মেন্টালিটিতে না গিয়ে ম্যাডাম না বলি। We learned about how to deal with an adolescent from the perspective of an adult and from the perspective of an adolescent and from the perspective of a child who is stepping into adolescent. So এই পুরো জিনিসটা অনেক অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল, কারণ ইউজুয়ালি আমাদের সমাজে এগুলো নিয়ে কথা বলা হয় না। The only thing they talk about is শারীরিক শিক্ষা বই অনেক খারাপ একটা জিনিস, just put that aside. So after that, ma'am, Apu, do you have any concluding remarks regarding it? Because আমরা অলমোস্ট আমাদের সেশনের এন্ডে চলে এসেছি। কনক্লুডিং রিমার্কস বলতে আমি যেটা বলবো, যে খুব ভালো একটা কাজ, এটাকে তোমরা ক্যারি অন করতে থাকো, এবং আরো যখন যেখানে প্রয়োজন মনে হবে অবশ্যই আমাদেরকে পাশে পাবে, এবং প্যারেন্টসদের কান পর্যন্ত কথাগুলো যাওয়া খুব জরুরি।
প্যারেন্টসদেরকে আসলে ইনিশিয়েটিভটা নিতে হবে। তারপর আমাদের সন্তানরা যে ইনিশিয়েটিভ গুলো নিচ্ছে সেটা তো আসলেই অ্যাপ্রিসিয়েট করবার মতো একটা বিষয়। তবে এই জায়গাগুলোতে আমার মনে হয় অ্যাডাল্টের রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যাডাল্টদেরকে আরো বেশি এগিয়ে আসতে হবে, কথা বলতে হবে, আমাদের সন্তানদেরকে আমাদের বুঝতে হবে আসলে। এবং টিনেজ মানেই যে ওরা বড় হয়ে গেছে, ওরা সবকিছু করতে পারছে এবং ওরা ইন্টেনশনালি খারাপ কিছু করে ফেলছে, চিন্তা করে খারাপ কিছু করছে, বিষয়টা সেটা না। কারণ আমরা যখন লেখাপড়ায় দুর্বল থাকি, আমাদের সন্তানরা, তাদেরকে লেখাপড়ায় ভালো করবার জন্য আমরা টিউটর রাখি, চেষ্টা করি, শিখাই। কিন্তু হোয়াট অ্যাবাউট বিহেভিয়ার? যখনই ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার দেখে আমরা লেবেল করি বাচ্চাদের এবং পানিশমেন্টে চলে যাই, রাইট? তো সেই জায়গাগুলোতে না গিয়ে আমার মনে হয় আমাদেরকে শেখাতে হবে বাচ্চাদের পাশাপাশি, এবং নিজেদেরকেও শেখার সেই মন মানসিকতা থাকতে হবে যে আমার সন্তানের কাছ থেকেও আমি শিখতে পারি। কারণ আমার টিনেজ সন্তান, তার অনেক এক্সপোজার বেশি আমার থেকে, সে অনেক কিছু জানতে পারে অনেক এরিয়াতে, এবং সেটা যাতে আমি রিসিভ করতে পারি, সেটা যাতে শেখার মতো মন মানসিকতা আমার নিজেরও থাকে। এই তো। All right, Apu. So that was an amazing remark at the end. And with that, we are at the end of our event. And we hope that all of you have liked this, and all of you who've shared their problems or others' problems, I hope all of you have an amazing day and an amazing future. So with that, we are ending this session. Thank you to everyone. Thank you, Apu, and thank you, Abid, for your role in this entire. Yes. তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।